সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি। এডু পরিবারের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই লাইভ সেশনে আবারও বলছি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকের আমাদের লাইভ সেশনটা এডু পরিবারের পক্ষ থেকে যাচ্ছে ক্লাস 7-এর আমাদের গণিতের একটি ওয়ান শট ক্লাস। সো আমাদের ক্লাসের স্কেজুয়াল ছিল 8:15-তে যদিও, কিন্তু একটু নামাজের বিরতির জন্য আমরা একটু পরে শুরু করলাম এবং আমার সাথে তোমরা একটু যুক্ত হওয়ার জন্য আমি জাস্ট কয়েকটা সেকেন্ড 30 থেকে 35 সেকেন্ড একটু অপেক্ষা করি। তোমরা যারা জয়েন হচ্ছ তারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাইতে পারো যে তোমরা কে কোথায় থেকে আসো, আর সবার জয়েনের জন্য আমরা একটু অপেক্ষা করি জাস্ট। আজকের ক্লাসটা আমরা দুইটা চ্যাপ্টার 7-এর দুইটা চ্যাপ্টার আজকে আমরা শেষ করার চেষ্টা করব এবং দুইটা চ্যাপ্টার কিছু ইম্পর্টেন্ট সিকিউ আমরা প্র্যাকটিস করব যাতে তোমাদের সেগুলো যাদের প্রবলেম আছে প্রবলেমগুলো যাতে মোটামুটি সলভ হয়ে যায়। এর মাঝে আমি কিছু কথা বলি যে আমাদের এডু পরিবার থেকে আমরা এখানে ক্লাস করাই একাডেমিক প্রোগ্রামের ক্লাস 6 to 10, 6 থেকে 8 পর্যন্ত আমাদের সবগুলো সাবজেক্টই পড়ানো হয়, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, বিজিএস। এবং 9-10-এ আমাদের সায়েন্সের সেগমেন্ট আছে আলাদা, কমার্সের সেগমেন্ট আছে আলাদা এবং আর্টসের সেগমেন্ট আছে আলাদা। তোমরা চাইলে 6 to 8-এর বিশেষ করে আমাদের সায়েন্সের আলাদা কোর্সে ভর্তি হতে পারো, ম্যাথের আলাদা কোর্সে ভর্তি হতে পারো, বিজিএসের আলাদা কোর্সে ভর্তি হতে পারো, বাংলা এবং ইংলিশের আলাদা কোর্সে ভর্তি হতে পারো। আবার ঠিক সিমিলারলি 7 এবং 8-এও বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, বিজিএস এগুলো আলাদা আলাদা কোর্স আমাদের তুমি এখানে এনরোল করতে পারবা, আবার সবগুলো কম্বাইনলেও এনরোল করতে পারবা। আমি তোমাদেরকে দেখাবো আমাদের এডু পরিবারের। আবার 9-এ যারা সায়েন্সে আসো কেউ চাইলে কেমিস্ট্রি শুধু নিতে পারো, বায়োলজি নিতে পারো, ম্যাথমেটিক্স নিতে পারো, হাইম্যান নিতে পারো। তারপরে তোমার হলো ওখানে তোমার বিজিএস আছে। আর যারা আর্টস বা কমার্সে পড়ো তারা জেনারেল সায়েন্স নিতে পারো। তারপরে তোমার হলো আমাদের অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এই সাবজেক্টগুলো পড়ানোর জন্য আমাদের বিজ্ঞ শিক্ষক রয়েছেন, আমাদের শাহিনুর স্যার, তিনি তোমাদেরকে পড়াবেন। আর সায়েন্সের আমাদের অনেকগুলো বিজ্ঞ টিচার রয়েছেন, তার মধ্যে ম্যাথমেটিক্স বা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ যিনি ক্লাস নেন তিনি আমাদের তুষার স্যার, খুবই চমৎকার ক্লাস নেন। আমাদের কেমিস্ট্রি, বায়োলজি ক্লাস নেন হলো আমাদের আবির স্যার, এবং আবির স্যারকে মাঝে মাঝে আমিও সহায়তা করব কেমিস্ট্রি এবং বায়োলজিতে। এবং ফিজিক্স ক্লাস নেন তোমাদের সবার প্রিয় মোতাকাব্বির স্যার, এবং বিজিএস ক্লাস নেন জানো তোমরা যে তোমাদের জিসান স্যার, এবং বাংলা ক্লাস নেন তোমাদের মেহেদি স্যার, এবং ইংলিশ ক্লাস নেন তোমাদের সবচেয়ে প্রিয় মেহেদাত স্যার। ঠিক আছে, সো আজকের ক্লাসটা মোটামুটি অনেকে জয়েন করে ফেলছো। আচ্ছা, কেরানীগঞ্জ থেকে ইসলাম সঠিক, আচ্ছা ঠিক আছে। ফারজানা সুলতানা স্যার ঢাকা, ওকে ভেরি গুড। ঢাকার কোথা থেকে? আর আর্থ দাস লিখছো হাতিয়া স্যার, ওকে ভেরি গুড। মিজানুর রহমান লিখছো গাজীপুর থেকে, খুব কাছে। যারা ঢাকায় আসো বা গাজীপুরে, ঢাকার কোন জায়গায়, যারা বিশেষ করে ঢাকায় আসো কোন জায়গায় এটা একটু বলতে পারো। স্যার আমি এডু পরিবারেরই শিক্ষক, ভেরি গুড। তোমরা আশা করি যারা এডু পরিবারের রেগুলার স্টুডেন্ট তারা তো রেগুলার আমাদের এই লাইভ ক্লাসগুলো করবাই, আবার একাডেমিক ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবা। আর যারা এডু পরিবারের এই লাইভ ক্লাসগুলো ফার্স্ট টাইম দেখতেছো তারা, তাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করবা ডেফিনেটলি, এবং আমাদের যে কোর্সগুলো আছে অথবা একাডেমিক যে ফুল কোর্সগুলো আছে সেগুলো এনরোল করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। আচ্ছা, শুরুতে আমি আমার একটু পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ রায়হান শরীফ প্রিন্স, আমি তোমাদের ক্লাস 7-এর আজকে ম্যাথ ক্লাস নিব, এবং যারা আমার একাডেমিক ক্লাস করো এডু পরিবারে তারা সবাই আমাকে চেনো, ঠিক আছে? আচ্ছা, তো আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে আজকে আমরা দুইটা চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ করার চেষ্টা করব। তোমাদের এই দুইটা চ্যাপ্টারের যে সকল ম্যাথ আলটিমেটলি সবসময় তোমরা ভুল করো, যে সকল ম্যাথ নিয়ে তোমাদের সবসময় একটা অবজেকশন থাকে, সেই সকল সিকিউ নিয়ে আমরা আজকে এই লাইভ সেশনের পিডিএফটা বা এই লাইভ সেশনের পুরো ক্লাসটা সাজাইছি। সো একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ নিয়ে তোমরা একটু করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, তুবা ভেরি গুড। আর্ত দাস লিখছো স্যার আমার নাম নিশান দাস, ওকে আই থিঙ্ক তুমি অন্য কারো আইডিতে ঢুকছো, হয়তো তোমার বাবা বা ভাই। আচ্ছা ভেরি গুড, একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। ঢাকার ধানমন্ডি, ওকে ফারজানা, এটাও কি তোমার আইডি আমি জানি কি না, সরি আমার বেশ কিছুদিন ধরে আমি একটু অসুস্থ, এই কারণে একটু হয়তো কাশি আসবে মাঝে মাঝে। ওকে ধানমন্ডি, আমাদের অফিসে ডেফিনেটলি তোমরা চলে আসবা সুযোগ পাইলেই পড়াশোনার ফাঁকে,
আচ্ছা, যারা আমাকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো চলো এখন একটু আমরা আমাদের ক্লাসটা শুরু করি। একজন আমার নাম জিজ্ঞাসা করছো, আমার নাম প্রিন্স, আমার ডাক নাম প্রিন্স। ওকে, তো চলো দেখো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 7.5 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। তো প্রথম কোশ্চেনটা বলছে ত্রিভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। অবশ্যই তোমাকে এই ত্রিভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফল জানতে হবে। ঠিক আছে, তো চলো আমরা সবাইকে একটু মনে করাই দিই যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা আই থিঙ্ক সবাই জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, রাইট? আচ্ছা, আমি তোমাদেরকে বারবারই বলি, ক্লাসেও বলি যে অবশ্যই এখানে ব্র্যাকেট দিবা ভূমি গুণন উচ্চতাতে। আর যেহেতু আমরা এখানে ক্ষেত্রফল বের করতেছি, সো ক্ষেত্রফলে আমাদের সবসময় বর্গ ব্যবহার করতে হয় বা বর্গ একক ব্যবহার করতে হয়। সো এখানে যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট মানে একক নাই, সো আমরা এখানে শুধুমাত্র লিখব বর্গ একক। ঠিক আছে, তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি? সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সবাই তো জানি, তাই না? সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল আই থিঙ্ক সবাই জানি। সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল কি? সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা, এটা আমাদের সবাই জানতে হবে, এমসিকিউর জন্য জানতে হবে, এবং সিকিউতে যাতে আমরা ভালো করতে পারি, ভুল যাতে না হয়, এখানেও আমরা বর্গ একক ব্যবহার করব। ঠিক আছে, আমাদের এই দুটো সূত্র ভালো করে জানতে হবে। আচ্ছা, এই চ্যাপ্টারের নাম হলো, আমাদের যে পরিমাপ চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারটা মূলত। ওকে, আচ্ছা, অনেকে কমেন্ট করতেছো, তুবা ওকে স্যার প্রশ্নটা আবার বুঝাই দেন। আচ্ছা, ক নম্বরে তো তেমন কিছু বলে নাই। ক নম্বরে বলছে ত্রিভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা লিখো। সেই সূত্রটা জাস্ট মুখস্থ আমরা বসাইলাম। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আর সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি গুণন উচ্চতা। এবং সবসময় তোমাকে মনে রাখতে হবে ক্ষেত্রফলে আমাদের একক ব্যবহার করতে হবে এবং বর্গ একক সেটা। সো এখানে যেহেতু নির্দিষ্ট কোনো একক নাই, আমাদের সূত্র লেখার সময় বর্গ একক কথাটা লিখতে হবে, এখানেও বর্গ একক কথাটা লিখতে হবে। ওকে, সেকেন্ড কোশ্চেনে যাই। ঘরটার ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা দেখো কি কি দিছে আমাদের এখানে। ঘরের দৈর্ঘ্য 3 গুণ এবং প্রতি বর্গমিটারে 7.5 টাকা ধরে কার্পেট মুড়তে হবে। মুড়তে গেলে তোমার এত টাকা খরচ হবে। তো এটা আমাদের এখন লাগতেছে না আপাতত, আমাদের এই শর্তের মধ্যেই আসলে খ নাম্বার ম্যাথটা। ঠিক আছে, কি বলছে যে ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, প্রস্থ কত এটাই তো জানি না, তো ঘরটা কিন্তু আবার একটা আয়তাকার, তাই তো? আচ্ছা দেখো, সো আমরা ফার্স্টে ধরে নিতে পারি যে ধরি ঘরটির প্রস্থ। আমরা কি ধরবো? ঘরটির প্রস্থ কত ধরবো? ধরলাম এক্স মিটার অথবা ক মিটার। ঠিক আছে, ক মিটার। ওকে, মিটার কেন ধরলাম? এখানে বর্গ মিটারের পরের অংশটা ছিল। ওকে, আচ্ছা তাহলে দেখো শর্তানুসারে আমার দৈর্ঘ্য কত হবে? শর্তানুসারে আমার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বলছে প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য হবে প্রস্থ যত তার 3 গুণ। তার 3 গুণ কত হবে? 3 গুণন ক মিটার, তাই তো? তার মানে এটাকে তুমি বলতে পারো 3 ক মিটার। 3 ক মিটার। ওকে, তাহলে আমরা দৈর্ঘ্য পাইলাম, আমরা প্রস্থ পাইলাম। এখন আমাদের ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপারই না, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই তো? তো আমরা এখন কি লিখতে পারি যে আমরা জানি ঘরটির বা আয়তাকার ঘরটি লিখতে পারো, ঘরটির ক্ষেত্রফল
সূত্র কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে। আচ্ছা, একক কি? বর্গ একক, বর্গ একক। এখন তুমি জাস্ট এখানে মান বসায় দাও। দৈর্ঘ্যের মান কত পাইছি আমরা? স্যার দৈর্ঘ্যের মান পাইছি এখানে 3 ক। 3 ক। দৈর্ঘ্যের মান কত পাইছি? 3 ক গুণন প্রস্থ কত ছিল? স্যার শুধু ক, তাহলে হলো তোমার বর্গ মিটার। এটা পেলাম। আচ্ছা, ক আর ক গুণ করলে কত পাবো? ক আর ক গুণ করলে পাবো হলো তোমার ক স্কোয়ার, সাথে এখানে থাকবে তোমার হলো 3 ক স্কোয়ার। 3 ক স্কোয়ার বর্গ মিটার, ঠিক আছে। আচ্ছা, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আর তো কোনো কিছু দেওয়া নাই, তাই না? আর কিছু দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই। আচ্ছা, এখন এই যে বর্গ মিটার বলছিল না, এত টাকা খরচ হয়, তো পুরো ঘরটা মুড়তে কিন্তু আমি এটা কিন্তু আগে বের করে রাখলাম, ঠিক আছে। এটা বের করে রাখলাম যে আমার ঘরটার ক্ষেত্রফল 3 ক স্কোয়ার। কিন্তু এটা তো আমার এক্সাক্ট এখানে কিন্তু বলে নাই যে তুমি ক আকারে বা এক্স আকারে প্রকাশ করো। আমার এখানে ক্ষেত্রফলের মানই বের করতে বলছে। সো এখানে কিন্তু আবার বলে দিছে যে 1 বর্গ মিটারে তুমি খরচ করতে পারবা 7.5 টাকা। তো টোটাল ঘরটা মুড়তে তোমার খরচ হইছে 1102.50 টাকা। তো তুমি এখন এখান থেকে বের করে ফেলতে পারবা যে 7.5 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, আর 1102.50 টাকা খরচ হয় কত বর্গ মিটারে, তাহলে আমার ঘরের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। সো দেখো, এখন দিয়ে আমরা করি। এখন 7.5 টাকা, 7.5 টাকা খরচ হয়, 7.5 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, রাইট? জি স্যার, 1 বর্গ মিটারে। অতএব তোমার 1 টাকা কত টাকায় কত বর্গ মিটারে খরচ হবে? ডেফিনেটলি অনেক কম বর্গ মিটার লাগবে। তাহলে তুমি এটা লিখতে পারো 1/7.5 বর্গ মিটারে, ঠিক আছে। আর আমার টোটাল কত টাকা খরচ হচ্ছে? 1102.50 টাকা। তাহলে এই 1102.50 টাকা কিন্তু খরচ হচ্ছে পুরো ঘরটা আসলে কার্পেট দিয়ে তুমি যদি মুড়ায় দাও। ওকে, তাহলে দেখো এখন আমরা লিখতে পারি যে অতএব 1102.50 টাকা খরচ হয় ডেফিনেটলি 1 টাকার থেকে বেশি বর্গমিটারে। তাহলে 1 গুণন 1102.50 ডিভাইডেড বাই 7.5 বর্গমিটার। সবাই ক্যালকুলেট করো তো কত আসে, আমাকে অ্যান্সারটা জানাও। আমাকে একটু জানাও কত আসে, এটা ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে কত আসে আমাকে একটু অ্যান্সার জানাও দেখি, কারা আগে পারো। ইউ ক্যান নট রাইট দিস টেক্সট। আচ্ছা, ইউটিউবে দেখি কারা কারা কি লিখছো। আর ইউ এ ক্লাস 10? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, কোন অধ্যায়? ওকে, দেখি আমাকে একটু অ্যান্সার জানাও কত আসে, ক্যালকুলেট করে আমাকে একটু অ্যান্সার জানাও। $1102.50 ডিভাইডেড বাই 7.5। কারো হয় না এখনো? 14.7333333 না, প্রবাবলি হয়নি। আচ্ছা, এটা কি পরিমাপের অধ্যায়? দেখছি বোর্ডের উপরে লেখা আছে, যদি পরিমাপ হয় তাহলে আমার এক্সামে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি দেখতে পারো, পরে আমাদের বীজগাণিতিক রাশির সূত্র প্রয়োগের ম্যাথ আছে কিছুক্ষণ পরে, সো ওটা হয়তো তোমার লাগবে। আচ্ছা, অনেকে লিখছো আনিসুর রহমান, ইয়েস। ব্লেড নোভা, ঠিক আছে তোমার অ্যান্সার। আনিসুর রহমান, আনিস, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা অনেকের অ্যান্সার পাইছি এখানে, অনেকে অ্যান্সার দিচ্ছ 147। তাহলে 147 বর্গ মিটার, এটাই হলো আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে উত্তর কত? উত্তর হলো 147 বর্গ মিটার। ঘরটার ক্ষেত্রফল কতটুকু পাইলাম? 147। ভেরি গুড রেশমি আক্তার। ওকে, এখানে অনেক অ্যান্সার দিছ, মাসুদ রানা। ওকে ওকে, ভেরি গুড, যারা অ্যান্সার করছো ভেরি গুড। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝছো। দেখো, তোমরা ফার্স্টে হলো ঘরটার প্রস্থ ধরে নিলা, যেহেতু
ওখানে শর্ত দেওয়া ছিল, দৈর্ঘ্য ধরে নিলা হলো তোমার শর্তানুসারে 3 ক, এবং ঘরটার ক্ষেত্রফল যেটা আয়তাকার, দৈর্ঘ্য গুণন প্রস্থ 3 ক স্কোয়ার পাইলা। কিন্তু আমাকে এখানেও ক্ষেত্রফল পাচ্ছি না আমরা। সো আমাদের আরেকটা শর্ত দেওয়া ছিল, প্রতি বর্গ মিটারে 7.5 টাকা দরে খরচ হইলে 1102.50 টাকা পুরো ঘরটা আসলে কার্পেট দ্বারে মুড়তে খরচ হয়। তাহলে আমরা যদি ওই খরচটা থেকে বর্গমিটারটা পাবো, তো ওখান থেকেই বর্গমিটার পাইলাম কিভাবে, যে 7.5 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হয় কম 1/7.5, এবং 1102.50 টাকা খরচ হয়, ক্যালকুলেট করে পাইলাম 147 বর্গমিটার। এটা হলো আমাদের উত্তর। ওকে, এবার গ নম্বরে যাই। গ নম্বরে কি বলছে, যে ঘরটির পরিসীমা নির্ণয় করো। দেখো ঘরটার ক্ষেত্রফল পেয়ে গেছি, এবং ক্ষেত্রফলের এর আগে খতে আমরা 3 ক স্কোয়ার পাইছিলাম। তাহলে দেখো আমি যদি কোনো কারণে কয়ের ভ্যালুটা পাই, কয়ের ভ্যালুটা পাওয়া মানে হলো প্রস্থের মান পাওয়া। প্রস্থের মান পাইলে তুমি দৈর্ঘ্যের মান পাবা, আর দৈর্ঘ্য আর প্রস্থের মান পেয়ে গেলে পরিসীমার মানটা তুমি নির্ণয় করতে পারবে, কারণ পরিসীমার সূত্র হলো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে তোমাকে অবশ্যই কয়ের ভ্যালুটা বের করতে হবে। তো চলো আমরা এখানে লিখে ফেলতে পারি যে খ হতে প্রাপ্ত ঘরটির ক্ষেত্রফল 3 ক স্কোয়ার সমান সমান 147 বর্গমিটার বলতে পারি। ঠিক আছে, দেখো আমি কিন্তু খতে যা কাজ করে ফেলছি, আমার গতে গিয়ে কিন্তু কাজ অর্ধেক হয়ে গেছে। 3 ক স্কোয়ার সমান সমান 147 বর্গমিটার। এখান থেকে আমাকে কি বের করতে হবে, এখান থেকে আমাকে কয়ের ভ্যালুটা বের করতে হবে। ওকে, তাহলে চলো এখন আমরা ম্যাথটা শুরু করে দিই। প্রশ্ন মতে 3 ক স্কোয়ার যদি 147 হয়, তাহলে দেখো এখানে 3টা কি অবস্থায় আছে, স্যার গুণ অবস্থায় আছে। 3টা তাহলে সমান সমান ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। সো ক স্কোয়ার সমান সমান 147 ভাগ 3। আমাকে অ্যান্সার বলো তো, 147কে 3 দিয়ে ভাগ করলে কত পাই আমরা? কত পাই? দেখো এখানে কাটাকাটি যাবে, ঠিক আছে। 3 একে 3, 3 4 12, থাকে হলো 2, 2 আর 7, 27, 3 9 27। ঠিক আছে, তাহলে ক স্কোয়ারের মান পাইলাম আমরা হলো কত? ক স্কোয়ারের মান পাইলাম হলো আমরা 49। তো ক এর বর্গ এর মান 49। আমরা খুব ভালো করে জানি, এই যে এখানে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটাকে যদি আমরা সমান সমান এই পাশে এখন পাঠাই দেই, তাহলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, তাই তো? তাহলে যদি রুট করে ফেলি, দেখো ক সমান সমান √49। তাহলে আমরা 49-এর বর্গমূল কত পাই? এটা মোটামুটি সবাই জানি, তাই না? 49-এর বর্গমূল কত পাই? সবারই মোটামুটি মুখস্থ। কত পাই বলো তো? ভেরি গুড আনিসুর রহমান, তুমি খুবই অ্যাক্টিভ, খুব ভালো লাগতেছে। মামুন কোচিং, আচ্ছা ঠিক আছে। 49-এর বর্গমূল কত আমাকে এখন এটা জানাও। ওকে, 49-এর বর্গমূল কত জানাও দেখি, কে কত ফার্স্ট? ইয়েস ভেরি গুড মামুন কোচিং, ভেরি গুড। রেদওয়ানস ডেইলি, আচ্ছা ভেরি গুড। আবার 777 দিয়ে দিছো। ওকে ন্যান্সিস হাব, ওয়াও নাইস নেম। আচ্ছা শামিমা জাহান, ওকে ভেরি গুড। 7 পেয়ে গেছি আমরা। কয়ের মান কত পাইলাম? 7 পাইলাম। তাহলে ক কাকে ধরছিলাম বলো তো? খতে। আমরা খতে যখন ম্যাথটা শুরু করছিলাম, প্রস্থ কিন্তু আমরা ধরেছিলাম ক। তো কয়ের ভ্যালু পাইলাম হলো 7। তাহলে এখন আমরা বলতে পারি না যে অর্থাৎ প্রস্থ সমান সমান ক মিটার। এটা ছিল ক মিটার মানে কত? 7 মিটার পাইলাম, তাই তো? আমার দৈর্ঘ্য তাহলে কত চড়ছিলাম আমরা, মনে করে দেখো 3 ক মিটার, তাই না? তাহলে দেখো কয়ের জায়গায় এখন আমি কত বসাবো? যে 7 পাইলাম সেই 7-এর মানটা বসাবো, ঠিক আছে? তাহলে 3 গুণন 7 এত মিটার, 3 7 21 মিটার পাইলাম।
কলযোগ হয়েছিল, ঠিক আছে? এখন মোটামুটি ঠিক আছে। আই থিঙ্ক তোমরা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। ওকে, তাহলে কয়ের ভ্যালু পাইলাম হলো 7, ক মানে প্রস্থ ছিল, প্রস্থ মানে 7 মিটার পাইলাম, আর দৈর্ঘ্য ধরছিলাম হলো তোমার 3 ক মিটার। তাহলে এখানে কয়ের জায়গায় 7 বসাই দিলাম, 3 সাথে 21 মিটার। তাহলে এখন আমাকে কি বলছে? আমাকে বলছে যে ঘরটার পরিসীমা বের করো। তো আমাদের ফার্স্টে তাহলে পরিসীমার সূত্রটা আগে লিখতে হবে। আচ্ছা, তখন আমরা লিখতে পারি যে আমরা আশা করি যে সবাই পরিসীমার সূত্র জানি, যে আয়তাকার ঘরের বা আয়তাকার ক্ষেত্রের, তো আয়তাকার ঘর ছিল, তো তার পরিসীমা কি হবে? আয়তাকার ঘরের পরিসীমা সূত্র কি জানি আমরা? 2 গুণন দৈর্ঘ্য, অবশ্যই এখানে বলছি আমি ব্র্যাকেট দিতে, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমরা এখানে অনেকে এখানে ভুল করো, কারণ তোমরা ক্ষেত্রফল লিখতে লিখতে দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখতে লিখতে তোমরা এখানে আচমকা যখন পরিসীমা সূত্র বসাও 2 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখো। সো এখানে একটু কনসাস থাকবা, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে কিন্তু এককটা কিন্তু শুধু মিটার। তোমরা কিন্তু ওই যে ক্ষেত্রফল নির্ণয় করতে করতে বর্গ লিখতে লিখতে তোমাদের একটা অভ্যাস হয়ে যায়, পরিসীমার ক্ষেত্রে তখন তোমরা হলো বর্গমিটার করো। সো একক ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর এ ম্যাথ। ওকে, আচ্ছা, ইউনিটটা কখনো ভুল করা যাবে না, সবসময় মাথায় রাখবা ইউনিট যাতে তোমার কখনো ভুল না যায়। তো আমরা এখন মান বসায় দেই। 2 গুণন আমাদের দৈর্ঘ্যের মান কত পাইলাম কিছুক্ষণ আগে? আমরা দৈর্ঘ্যের মান পাইলাম স্যার হলো 21, আর হলো প্রস্থের মান কত পাইলাম? প্রস্থের মান পাইলাম স্যার হলো 7 এত মিটার। 7 আর 21 যোগ করলে কত পাবো? 28। তাহলে 2 গুণন 28 এত মিটার, ঠিক আছে? তো 28 দুগুণে কত? 28 দুগুণে কত দেখি আমাকে বলো তো, মুখে মুখে যারা যারা করতে পারো, 28 দুগুণে কত ক্যালকুলেট করা ছাড়া? তারা নাই, কোনো চাপ নাই। ওকে, ফারজানা সুলতানা, আমাদের এখানে একটা দুঃখের একটা নিউজ পাইলাম মাত্র, যে আমাদের এখানে যিনি আসলে আমাদের এই স্টুডিওটা মূলত পরিচালনা করেন, আমাদের এখানে অনেকগুলো স্টুডিও, আমাদের এই 4 নম্বর ফ্লোরে স্টুডিও আছে হলো তোমার 3টা, 3 নম্বর ফ্লোরে 2টা, টোটাল 5টা স্টুডিও। সো 5টা স্টুডিওতে আমাদের ইডু পরিবার ক্লাসগুলো তোমাদের সবসময় চালানোর চেষ্টা করছে, এবং আমাদের এই অফিস সামনে আরও স্টুডিও বাড়ানোর চেষ্টা করবে, মানে সেই পরিকল্পনা করতেছে যাতে হলো আমরা আরও স্টুডিও বাড়িয়ে এবং তোমাদের আরও মানে তোমাদের উপরে যারা আমাদের ইফোর্টটা আরও ভালোভাবে দিতে পারি, ঠিক আছে? সো যেটা ব্যাড নিউজের কথা বললাম, যে আমাদের যেই স্টুডিওটা যারা চালান তাদের ভিতরে আমাদের যে একজন ভাই, সেই ভাইয়ের দাদি মারা গেছেন কিছুক্ষণ আগে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো উনি চলে গেছেন। সো এটাই আমাকে জাস্ট বলে গেলেন যে এক ভাই আমাদের, সেই ভাইয়ের দাদি মারা গেছেন। সো সবাই তার দাদির মাগফিরাতের জন্য দোয়া করবো, মাগফিরাত কামনা করবো, ঠিক আছে? তো আমরা জানি 28 দুগুণ কত হয় অ্যান্সার? 56 মিটার। আচ্ছা, এই ধরনের ম্যাথগুলোতে ক্যালকুলেটর তোমরা না ইউজ করলেও চলে, তাই না? মুখে মুখে তোমরা করতে পারো 28 দুগুণে 56। তাহলে পরিসীমা কত পেলাম? 56। ভেরি গুড মিজানুর রহমান, সাবরিনা নিশা, ওকে ভেরি গুড। তারপরে নামটা হলো বেসিক ক্রিয়েটিভ স্কুল, ওকে ভেরি গুড। আনিসুর রহমান, তোমার অ্যান্সার সবসময় পাচ্ছি, খুবই চমৎকার। তাহমিদা সুলতানা, স্যার আরেকবার বুঝাই দেন বা দে লিখছো, আচ্ছা সমস্যা নেই, দিচ্ছি। ওকে দেন, ওকে ওকে ওকে। দেখো আমরা ফার্স্টে খ নাম্বারে কিন্তু আমরা ঘরের ক্ষেত্রফল 3 ক স্কোয়ার পেয়ে গেছিলাম, কারণ কি আমরা প্রস্থ ধরছিলাম শর্তানুসারে ক মিটার, দৈর্ঘ্য ধরছিলাম, শর্ত ছিল প্রস্থের 3 গুণ হবে দৈর্ঘ্য, সো 3 ক মিটার, এবং আমাদের এখানে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। সো আমরা যখন সেটা বসাইছি 3 ক স্কোয়ার পাইছিলাম। পরবর্তীতে 3 ক স্কোয়ারের এখানে কোনো ভ্যালু পাইনি, আমাদের ক্ষেত্রফলের মান বের করতে বলছিল। তো আমাদের আরেকটা শর্ত দেওয়া ছিল যে 1 বর্গ মিটারে খরচ হয় এত টাকা, তো টোটাল ঘরটা মুড়তে 1102.50 টাকা খরচ হয়। তো ওই খরচটা থেকে আমরা আসলে ওই ঘরের বর্গমিটার বা ঘরের ক্ষেত্রফলটা বের করতে পারছি। সো আমরা গ নম্বরে ঘরটার ক্ষেত্রফল 3 ক স্কোয়ার আমরা তো খতে পাইছিলাম, তো 3 ক স্কোয়ারের ভ্যালু কত পাইছিলাম? 147 বর্গমিটার। সো এখান থেকে ক্যালকুলেট করে আমি কয়ের ভ্যালুটা পাইছি। সো কীভাবে ক্যালকুলেট করলাম? 3 ক স্কোয়ার ইজ ইকুয়াল টু 147, 3টা এখানে গুণ অবস্থায় আছে, 3 ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, 3 দিয়ে আমরা কাটাকাটি করলাম, 49 আসলো,
তাহলে ক স্কোয়ার সমান সমান 49 পাইলাম। স্কোয়ারটা সমান সমান এই পাশে গেলে রুট হয়ে যায় বা বর্গমূল হয়ে যায়, তো রুট ওভার 49 পাইলাম, এবং 49-এর বর্গমূল হলো তোমার 7, এটা সবাই তোমরা পারো। তো ক সমান সমান 7 পাইলাম। ক কাকে ধরছিলাম? প্রস্থ ধরছিলাম। সো প্রস্থের মান পাইলাম হলো 7 মিটার। তো আমার দৈর্ঘ্যের ভ্যালু কত ছিল? 3 ক মিটার। তো এখানে কয়ের জায়গায় 7 বসাই দিলাম, 3 7 21। সো দৈর্ঘ্য পাইলাম, প্রস্থও পাইলাম। আমাদের পরিসীমার সূত্রটা এখন জাস্ট বসাইতে হবে, যে আমরা জানি আয়তাকার ঘরের পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার। এখানে মূলত সূত্রটা এমন ছিল যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, আমি এখানে ঘরটা লাগাই দিয়েছি কারণ ঘরটা হলো আয়তাকার। ওকে, 2 গুণন দৈর্ঘ্যের মান বসালাম 21, প্রস্থের মান বসালাম 7, 21 আর 7 যোগ করলে হয় 28, 28-এর সাথে 2 গুণ করলে হয় 56 মিটার। এটাই হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা সবাই এটা বুঝছো। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ক্লাস 7-এর জন্য যেমন ইম্পর্টেন্ট, 7 থেকে যারা 8-এ উঠছো, 8-এ মাঝামাঝি জায়গায় আসো, এবং 8-এও এই টাইপের ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের ম্যাথগুলো সবসময় বৃত্তি পরীক্ষা বা জেএসসি পরীক্ষায় আসতো। সেই আমি যখন ছোট ছিলাম তখন আমি বৃত্তি পরীক্ষায় এই ধরনের ম্যাথ অ্যাটেন্ড করছি, এবং এই ধরনের ম্যাথ তোমাদের বইয়ে সবসময়ই থাকে এবং অনেক ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ। কী বলছে দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ দেয়া আছে 24 মিটার। ওকে, আবার এই যে দৈর্ঘ্য প্রস্থ মানে একটা বাগান যে দেওয়া আছে, ধরো আমি এখানে চিত্রটা একটু এখানে আঁকি, ধরো এরকম একটা বাগান, ঠিক আছে। এখন বাগানের ভিতরে হলো তোমার চওড়া রাস্তা, ঠিক আছে, বাগানের ভিতরে তোমার হলো চওড়া রাস্তা। তো ধরে নিলাম বাগানের ভিতরে এরকম রাস্তা আছে, দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে, প্রস্থ বরাবর এরকম চওড়া রাস্তা আছে, সরি। ওকে, তখন বলছে যে 2 মিটার চওড়া রাস্তা আছে, বাগানটার ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, বাগানের ক্ষেত্রফল আমি কিভাবে বের করব? আমার তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে রাস্তা সহ, তাই না? তো রাস্তার ক্ষেত্রফল কিন্তু বের করতে পারলি নেই, আমাকে এখানে বাগানের ক্ষেত্রফল বের করতে বলছে। বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে আমার, কিন্তু এগুলো রাস্তা। ওকে, এগুলো হলো রাস্তা। তোমাকে যদি রাস্তার শুধু ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে তোমাকে বাগানের ফুল একদম রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করবা, এবং রাস্তা বাদে কিন্তু বাগানের ক্ষেত্রফল এই যে এতটুকু অংশ। সো পুরোটা থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বাদ দিলে তখন রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। সো এটা আমাকে বের করতে বলে নাই, আমাকে শুধুমাত্র বের করতে বলছে যে বাগানের ক্ষেত্রফল তুমি বের করো। আচ্ছা চলো, কি কি দেওয়া আছে, ঠিক আছে, এটা আগে লিখে ফেলবো। দেওয়া আছে যে বাগানের আয়তাকার দৈর্ঘ্য, আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত মিটার দেওয়া আছে? 32 মিটার। ওকে, এটা আমরা জানি দেওয়া আছে। এবং আয়তাকার বাগানের প্রস্থ কতটুকু দেওয়া আছে? আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া আছে তোমার হলো 24 মিটার। আচ্ছা, আমরা আয়তাকার ক্ষেত্রফল তো সবাই জানি, তাই তো, ছোটবেলা থেকে পড়ে আসতেছি আমরা। তো আয়তাকার বাগানের, সো আমরা এখানে লিখবো হলো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তাকার ক্ষেত্রে লিখতে পারো বা বাগানের ক্ষেত্রফল লিখতে পারো, ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা কিছুক্ষণ আগে কি লিখছি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। অবশ্যই একক কি দিবা? বর্গ একক। কি দিবা? বর্গ একক দিবা। তো আমাদের এখানে মান দেওয়া আছে না? মান কত দেওয়া আছে? 32 আর হলো 24। তো 32 দৈর্ঘ্য হলো, 24 হলো প্রস্থ, তাহলে হলো একক কি? বর্গ মিটার। এখন আমাকে বলো তো 32 আর 24 গুণ করলে কত হয়? সবাই আমাকে জানাও। ওরে বাবা, সীমা জাহান অলরেডি বলে ফেলছো, ঠিক আছে। আচ্ছা, রাগ কি কেউ কি লিখছো? অ্যাংরি, স্বচ্ছ, ভেরি গুড। 768, 10.5 পড়ি। আচ্ছা ঠিক আছে, 768, ভেরি গুড। ইরশাদ জাহান
বেসিক ক্রিয়েটিভ ভেরি গুড, স্কোয়ার মিটার ভেরি গুড তুমি লিখছো। আনিসুর রহমান ভেরি গুড, 728, 28 হয়নি আনিসুর, 768। ন্যান্সিস হাফ ভেরি গুড, ওকে 768 পাই গেছি আমরা। 768 একক কী হবে? বর্গমিটার। একক কী হবে? বর্গমিটার। ঠিক আছে, একক হলো আমাদের বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থর মান বসা জাস্ট হলো সূত্রটা বসা দিচ্ছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরপরে আমরা পাচ্ছি হলো তোমার 768 বর্গমিটার। খুবই ইজি ছিল। এরপরে ম্যাথে যাই। আচ্ছা বলছে রাস্তাটার ক্ষেত্রফল বের করতে বলছে। তার মানে দেখো, আমি যদি রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই, আমরা পুরো বাগানের ক্ষেত্রফল পাইলাম, তাহলে রাস্তা বাদে বাগানের আগে ক্ষেত্রফলটা বের করি। তো রাস্তা কিন্তু 2 মিটার চওড়া কিন্তু ছিল, ঠিক আছে। এখন 2 মিটার কিন্তু দৈর্ঘ্য বরাবর উপরের দিকে, মানে উপরের দৈর্ঘ্য বরাবর একটা ছিল, এই পাশের দৈর্ঘ্য বরাবর আরও 2 মিটারের ছিল। আবার প্রস্থের এই পাশে 2 মিটার ছিল, প্রস্থের এই পাশেও 2 মিটার ছিল। ঠিক আছে, এখন দেখো আমরা এভাবে লিখব যে খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, এটা লিখবা। বাগানের, ওটা কিন্তু রাস্তা সহ ছিল, বাগানের ক্ষেত্রফল কত পাইলাম আমরা? 768 বর্গমিটার, এটা পাইছি খ হতে প্রাপ্ত। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন রাস্তা বাদে আমাকে দৈর্ঘ্য বের করতে হবে, রাস্তা বাদে আমাকে প্রস্থ বের করতে হবে, এবং তারপর তাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো এখন আমরা লিখি, এখন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য হলো তোমার 32 মিটার ছিল। আচ্ছা 32, আমাকে রাস্তা এখানে কয় মিটার চওড়া ছিল? 2 মিটার চওড়া। উপরের দিকে দৈর্ঘ্য বরাবর 2 মিটার, নিচে দৈর্ঘ্য বরাবর 2 মিটার। ঠিক আছে, তো টোটাল 2 গুণন 2, টোটাল 2 গুণন 2। তাহলে হলো তোমার, কেন 2 গুণন 2? কারণ হলো দুই পক্ষেই ওকে 32 বিয়োগ 2 গুণন 2 কেন? কারণ দুই পক্ষেই মানে হলো উপরের দিকে এবং নিচের দিকেও কিন্তু আসলে আলটিমেটলি তোমার 2 মিটার চওড়া রাস্তা ছিল। সো আমি এখানে লিখলাম 2 গুণন 2 এত মিটার। ওকে, তাহলে কত আসতেছে দেখো, 32 বিয়োগ 2 গুণন 2 মানে 4 এত মিটার। পাইলাম কত? 32 থেকে 4 বাদ দিলে কত হয়? 28 মিটার। আচ্ছা একটু যান্ত্রিক কলযোগ হয়েছে। কীরকম যান্ত্রিক কলযোগ? একটু ইলেকট্রিসিটি আপ ডাউন করতেছে, কারণ এখানে প্রচুর আজকে বৃষ্টি হয়েছিল। আচ্ছা, অনেকে একটু টপিকের বাহিরে তোমরা মেসেজ দিচ্ছ, তো টপিকের বাহিরে তোমরা মেসেজ দিও না বা কমেন্ট করো না, এটা একটু প্যারা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যারা হলো মনোযোগ দিচ্ছ তাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যাবে মনোযোগ রাখা। আচ্ছা তাহলে হলো আমরা 28 মিটার পাইলাম হলো রাস্তা, রাস্তা বাদে হলো তোমার বাগানের দৈর্ঘ্য। তো রাস্তা বাদে আমরা বাগানের প্রস্থ বের করি। রাস্তা বাদে বাগানের প্রস্থ, রাস্তা বাদে বাগানের প্রস্থ সেম। দেখো প্রস্থ কত ছিল স্যার? প্রস্থ ছিল হলো এখানে 24 মিটার। দেখো প্রস্থ কিন্তু শুধু 2 মিটার চওড়া রাস্তা কিন্তু এক সাইডে নাই। আমার যদি আয়তাকার চিন্তা করি, প্রস্থ কিন্তু দেখো এই বরাবরও 2 মিটার ছিল, তাই না, চওড়া রাস্তা। আবার এই বরাবরও কিন্তু 2 মিটার চওড়া রাস্তা ছিল। সো টোটাল দুই দিকে 2 মিটার করে চওড়া রাস্তা ছিল, এই কারণে আমাদেরকে 2 গুণ করতে হচ্ছে। ওকে, দেখো প্রস্থ 24 বিয়োগ 2 গুণন 2 এত মিটার পাইলাম। তাহলে 24 বিয়োগ 2 দুগুণে 4 এত মিটার পাইলাম। 24 থেকে 4 বাদ দিলে কত হয়? 20 মিটার। তাহলে আমরা দেখো রাস্তা বাদে আমরা কত পাইলাম? প্রস্থ 20 মিটার।
দৈর্ঘ্য কত পাইছিলাম আমরা? 28 মিটার পাইছিলাম, প্রস্থ পাইলাম হলো 20 মিটার। তাহলে এখন আমরা রাস্তা বাদে আমরা বাগানের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এখন আবার দিয়ে লিখতে পারো, আবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। সেম সূত্র, দৈর্ঘ্য গুণন প্রস্থ, বাগানের ক্ষেত্রফল। সূত্র কি জানি আমরা? দৈর্ঘ্য গুণন প্রস্থ। অবশ্যই এখানে লিখবা বর্গ একক। তাহলে দেখো দৈর্ঘ্যের মান কত পাইলাম? দেখো দৈর্ঘ্যের মান পাইলাম কিন্তু এখানে যে 28 মিটার, আর প্রস্থের মান মাত্র পাইলাম হলো 20 মিটার। তাহলে আমরা এখন মান বসাই। 28 গুণন 20 মিটার থেকে বর্গমিটার হয়ে গেল। কেন বর্গমিটার হয়ে গেল? কারণ এটা ক্ষেত্রফল বের করতেছি আমরা। ওকে, তাহলে দেখো মান বসাও তো, আমাকে বলো 28 গুণন 20 কত হয়? বলো কত হয়? একটু আগে কিন্তু 28 গুণন 2 আমরা বের করছিলাম পরিসীমা বের করার সময়। আমাকে এখন বলো 28 গুণন 20 আসলে কত বর্গমিটার হয়? দেখি কারা কারা পারো দ্রুত জানাও। আনিসুর রহমানকে খুঁজতেছি আমি, দেখি আনিসুর রহমানকে পাচ্ছি না। আনিসুর, তোমার কমেন্ট কোথায়? ভেরি গুড। আচ্ছা মাগো, এটু পরিবার আবার অ্যান্সার দিয়ে দিছে। আচ্ছা, ওকে ওকে, ভেরি গুড। ওকে, হ্যাঁ, ওকে, ভেরি গুড সীমা, ভেরি গুড, খুবই চমৎকার। আচ্ছা, কেউ আনিসুর রহমান, তোমার অ্যান্সার মনে হয় শূন্য চাপতে গিয়ে 9 চলে আসছে ভুলে, পরের বার ঠিক আছে। ভেরি গুড, ওকে, ভেরি গুড। অনেক অ্যান্সার করছো। 560। দেখো 28 গুণন 2, কিছুক্ষণ আগে আমরা 56 পাইছিলাম, তো 56ই ধরো লিখলাম। হ্যাঁ, এরপরে তো একটা শূন্য ছিল, 20-এর শূন্য, ওই শূন্যটা জাস্ট বসাই দিব। তাহলে 560 বর্গমিটার পাইলাম। ওকে, 560 বর্গমিটার পাইলাম হলো আমার হলো রাস্তা বাদে ক্ষেত্রফল। তাহলে দেখো মনে করে দেখো আমার কি বের করতে বলছে? রাস্তার ক্ষেত্রফল। আমি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ভিতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিতে পারি, তাহলে কি পাবো? শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা পাবো। ক্লিয়ার? ওকে, তাহলে ক্ষেত্রফল 560 পাইছি হলো তোমার রাস্তা বাদে ক্ষেত্রফল, আর রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পাইছিলাম হলো 768 বর্গমিটার। 768 বর্গমিটার। ক্লিয়ার? মনে থাকবে, 768 বর্গমিটার হলো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, আর রাস্তা বাদে ক্ষেত্রফল পাইলাম হলো 560 বর্গমিটার। তো চলো এখন আমরা হলো রাস্তার ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল কিভাবে পাবো? রাস্তার ক্ষেত্রফলটা পাবো হলো তোমার রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। ঠিক আছে? জি স্যার, এটা যদি বুঝতে পারো ম্যাথ শেষ। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আমরা কত পাইছিলাম? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পাইছিলাম 768 বর্গমিটার, আর রাস্তা বাদে ক্ষেত্রফল হলো তোমার 560 বর্গমিটার। ক্লিয়ার? এখন আমাকে এটার উত্তর বলো দ্রুত, কত আসে? অনেকে লিখছো, যেমন বেসিক ক্রিয়েটিভ স্কুল লিখছো, ভেরি গুড। আচ্ছা, মিজানুর রহমান, ভেরি গুড। সীমা জাহান, খুবই চমৎকার লাগে তোমরা যখন করার আগেই অ্যান্সার দিয়ে দাও, খুবই চমৎকার লাগে। তোমরা ম্যাথগুলো বুঝছো, পারো, এবং তোমাদের রিভিশন হচ্ছে ভালোভাবে। ভেরি গুড। ও আজকে আমিও জানলাম, তাই তো আমি আপনাকে অক্টোপাস বলি, কস অক্টোপাসের 9টা ব্রেন। কাকে যে বলছো? আই থিঙ্ক তোমরা কেউ নিজেরা কথা বলছো। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার হলো তোমার 208 বর্গমিটার। এটা হলো আমার উত্তর কি? 208 বর্গমিটার। এটা হলো আমার অ্যান্সার। ভালো করে দেখো, বিয়োগ করলে 8, 6 6 0, 5 থেকে 7 লাগাল 2, 208 বর্গমিটার। মাসুদ রানা, ভেরি গুড। রেদওয়ান্স ডেইলি, ভেরি গুড। আসলাম হুসেইন, ভেরি গুড, 208। ওকে, সীমা জাহান বর্গমিটার, ভেরি গুড। ওকে, তোমরা সবাই যারা পারতেছো, জাস্ট ফ্রেন্ডস আমার লাইক, ওকে, ভেরি গুড। ওকে, আই থিঙ্ক তোমরা এই ম্যাথটা বুঝছো। গতে চলে যায়। গতে কি বলছে দেখো, যদি বাগানটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হয়, তবে আয়তক্ষেত্রটির সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ও মাগো, বিশাল একটা ঝামেলাদায়ক
কোশ্চেন বলে দিছে। কোশ্চেন কি বলছে, যদি বাগানটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, মানে এই লাইনটাই, ঠিক আছে, এখানে যে শর্তটা দেওয়ার কথা ছিল উদ্দীপকে, ওই শর্তটা এখন এখানে দিছে। আচ্ছা, ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হয়, তবে আয়তক্ষেত্রটির সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা দেখো, বাগানটির ক্ষেত্রফল আমরা কত পাইছিলাম? ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রফল পাইছিলাম 768 বর্গমিটার। এখন আমরা যদি এই যে শর্তটা অনুযায়ী লিখি যে প্রস্থ ক মিটার, দৈর্ঘ্য বলছে প্রস্থের 3 গুণ, তারপরে ওই যে একটু আগে একটা ম্যাথ করেছিলাম যে 3 ক স্কয়ার সমান সমান 768 বর্গমিটার, এখান থেকে আমি কয়ের ভ্যালুটা পাবো। কয়ের ভ্যালুটা পাইলে আমি দৈর্ঘ্যের মান 3 ক পাবো। আমি যে দৈর্ঘ্য আর প্রস্থ পাই, আমাকে সেকেন্ড শর্তটা বলছে যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট। আমি আয়তক্ষেত্রের পরিসীমা যেটা পাবো সেটা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটাই বের করতে বলছে, তাই তো? আই এম এক্সট্রিমলি সরি, আর এটা বেশি কাশি হচ্ছে। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করতেছো, এই ম্যাথটার পরে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, একটু মনোযোগ সহকারে তোমরা আমাকে একটু সে সময় মনোযোগ দিবা, আশা করা যায়। ওকে, আচ্ছা, এই ম্যাথটার শুরুতে ওই যে একটু আগে যে ম্যাথটা করাইলাম ওই শর্তটাই কিন্তু মনে করে দেখো। প্রস্থ যে কোনো কিছু ধরতেছি ক মিটার, দৈর্ঘ্য ধরবো 3 ক। আমি কিন্তু বাগানের ক্ষেত্রফল পাইছি কিন্তু 768। ওকে, এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এখানে একটু ব্যাটারির প্রেশার পড়তেছে, কারণ তোমরা অনেকেই যারা ক্লাস 7-এ আমাদের রেগুলার এডু পরিবারের সাথে থাকো, তারা জানো যে কিছুক্ষণ আগে তোমাদের প্রিয় মিহিদাত স্যারের ক্লাস ছিলেন, তিনি ইংলিশ ক্লাস নিয়েছিলেন 6 to 8। এই কারণে এই স্টুডিওতে আসলে ক্লাসগুলো ওই ওয়ান শট ক্লাসটা হয়েছে। সো 2.5 ঘন্টার মতো একটা লেকচার যেহেতু গেছে একই ক্যামেরা দিয়ে, আসলে তারপরে আমি আবার শুরু করলাম, মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেল। সো ওই ক্যামেরার উপর একটু প্রেশার পড়বে, স্বাভাবিক, এটা একটা যন্ত্র, এই কারণে বারবার একটু তোমার হলো গ্লিচ করতেছে। আচ্ছা চলো আমরা দ্রুত করে ফেলি, আমার সাথে সাথে তোমরা করে ফেলবা। ধরি, কাকে ধরবো আমরা এই আয়তক্ষেত্রের প্রস্থকে ধরবো, ঠিক আছে? তো আয়তক্ষেত্রের কাকে ধরবো বলো তো? এই আয়তক্ষেত্রের প্রস্থকে ধরবো। তাহলে ধরলাম আয়তক্ষেত্রের প্রস্থ হলো তোমার কি বলো তো? ক মিটার পাইলাম। তাহলে দৈর্ঘ্য কত হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটাকে আমরা ধরে ফেলছি। দৈর্ঘ্য কত হবে? যে প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি 3 ক হয় তাহলে 3 গুণ কত হবে? 3 ক। 3 গুণন ক, যে 3 গুণ মিটার, ঠিক আছে? এটাকে তুমি 3 ক মিটার লিখতে পারো এখন। ওকে, তাহলে দেখো এইটা সমান সমান আয়তক্ষেত্রের ওই বাগানের ক্ষেত্রফলের সমান। তাহলে আমি তো এখানে মান জানি না, কয়ের ভ্যালু জানি না, কিন্তু আমি তো ক্ষেত্রফলের মানটা জানি 768। ওকে, এটাও তুমি লিখে রাখবা এখানে যে খ হতে প্রাপ্ত বাগানের ক্ষেত্রফল সুন্দর করে গুছাই লিখবা পরীক্ষার খাতায়, তাহলে স্যার কোনো মার্কস কাটতে পারবে না। বাগানের ক্ষেত্রফল 768 বর্গমিটার। এইটাও তুমি দিয়ে দিলা স্যারকে ইনফরমেশন যে আমি আসলে এটা খতে পাইছিলাম। সো এখন আমি লিখবো যে প্রশ্ন মতে 3 ক স্কয়ার সমান সমান 768। এটাই তো হওয়ার কথা, তাই তো? কারণ কি, বাগানের ক্ষেত্রফলের সমান হবে ওই যে তোমার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এই যে কথাটা বলছিল। এখান থেকে আমি কি করব স্যার? এখান থেকে আমি কয়ের ভ্যালুটা বের করব। তো চলো কয়ের ভ্যালুটা বের করি। এখানে 3টা কি অবস্থায় আছে বলো তো? 3টা কিন্তু গুণ অবস্থায় আছে, ওই পারে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। সো ক স্কয়ার সমান সমান 700, এই কি লিখছি? 786 লিখছি, 768 হবে। 768 ভাগ 3। কাটাকাটি করো তো, কাটাকাটি করলে কত আসে? লেটস সি। 3 একে 3, 3 দুগুণে 6, 16, 3 5 15, 18 থাকে, 3 6 18,
256। ওকে, তাহলে দেখো আমি ক স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি, 256। আচ্ছা, এই যে এখানে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা ওই পারে চলে গেলে কি হয়ে যাবে, স্কোয়ারটা ওই পারে চলে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাই তো? এটা আমরাও জানি, ক সমান সমান রুট ওভার 256। এখন আমাকে বলো 256 রুট কত? স্যার প্রশ্নটা সহ অঙ্কটা আবার বুঝিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ডেফিনেটলি আই উইল সলভ ইট এগেন। একটু খালি জাস্ট শেষ করে ফেলি, আমি ডেফিনেটলি তোমাকে আবার আমি বুঝিয়ে দিব, আবার সলভ করে দেখাবো, কোনো সমস্যা নেই। একটু আমি শেষ করে ফেলি আগে, হ্যাঁ শেষের দিকে চলে আসছি তো। দেখো 256 বর্গমূল কত দেখি। আমরা সবাই জানি, আমরা মোটামুটি 7-8 বা 6-7-8 থেকে মোটামুটি আমরা বর্গগুলো মুখস্থ করা শুরু করি। 10-এর বর্গ যেমন 100, 11-র বর্গ 121, 12-র বর্গ তোমার হলো 144, 13-র বর্গ তোমার হলো 169, 14-র বর্গ মনে হয় 200, ভুলে গেছি, 15-র বর্গ মনে হয় 225, 16-র বর্গ মনে হয় 256, রাইট? আচ্ছা, কারা কারা অ্যান্সার দিচ্ছ? সীমা জাহান ভেরি গুড, মিজানুর রহমান ভেরি গুড, সাইফুল 10 ডট বুঝি নেই যদিও। আচ্ছা, শেষ হবে কখন? আচ্ছা 10টায়, হ্যাঁ সাইফুল সরকার ভেরি গুড। আচ্ছা, অনেকে লিখছো নুরি ফেরদৌসি 16 ভেরি গুড, রেদওয়ান্স ডেইলি 16 ভেরি গুড, আনিসুর 16 ভেরি গুড, মাসুদ রানা ভেরি গুড, ব্লেট নোভা ভেরি গুড, সাভিয়া ইসলাম ভেরি গুড, সীমা ভেরি গুড। ওকে, আমরা তাহলে কয়ের ভ্যালুটা কত পাচ্ছি? 256-এর বর্গমূল হলো তোমার 16 পেয়ে গেলাম, তাই তো? তারপরে ক কাকে ধরছিলাম কিছুক্ষণ আগে? ক হলো প্রস্থকে ধরছিলাম। ক কাকে ধরছি বলতো? প্রস্থকে ধরছি। ক কাকে ধরছি? প্রস্থকে। সো আমরা এখন লিখতে পারি যে অর্থাৎ আগের মতো যে প্রস্থ সমান সমান ক মিটার, তাই তো? তো ক মিটার মানে কত? 16 মিটার। আর দৈর্ঘ্য কত পাইছিলাম বলতো? আমরা দৈর্ঘ্যকে ধরে ফেলছিলাম না, 3 ক দিয়ে ধরে ফেলছিলাম, তো 3 ক মিটার, রাইট? তো আমি এখানে কি করব বলতো? আমি এখানে কয়ের ভ্যালু বসাবো, 3 গুণন 16 এত মিটার। তাহলে 3 গুণন 16 কত হয়? যারা 16 ঘরের নামতা জানো তারা পারবা। 3 16 হলো 48, রাইট? 48 মিটার পাইলাম হলো আমার কি দৈর্ঘ্যের মান। ওকে, এখন দেখো আমাকে কি করতে বলছিল, কোশ্চেনটা ভালো করে বুঝো, আবার বুঝাই দিচ্ছি দেখো একবার। এখানে বলছে যদি বাগানটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হয়, তবে ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট, পরিসীমাটা বের করতে পারলে ওই পরিসীমাটাই হবে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমি দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, এখন আয়তক্ষেত্রের পরিসীমা বের করব। আর শর্ত বলছে ওই পরিসীমাটাই হবে একটা বর্গের ক্ষেত্রফল, একটা বর্গের ক্ষেত্রফল। তাহলে তো আমি 3 ক স্কোয়ার থেকে যখন 768 থেকে কয়ের ভ্যালু বের করতে পারলাম 16 এবং দৈর্ঘ্য পাইলাম তোমার হলো 48, দৈর্ঘ্য প্রস্থ পাওয়া মানে কি আমার জন্য পরিসীমা বের করা কোনো ব্যাপার না। আর ওই পরিসীমার ভ্যালুটাই হবে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটাই আমার অ্যান্সার চাইছে। সো আমরা এখান থেকে সুন্দর করে কয়ের ভ্যালু বের করছি, প্রস্থ। তাহলে এখানে প্রস্থ কত পাচ্ছি? 16 মিটার, দৈর্ঘ্য পাচ্ছি 48 মিটার। তো চলো এখন আমরা হলো পরিসীমা বের করব। তাহলে আমরা জানি, তোমরা সবাই জানো, তাই তো? আমি জানি না, আমি আসলে জানি না পরিসীমার সূত্র কি। তো চলো আমাকে একটু বলে দাও যে আয়তাকার ক্ষেত্রের, আমাকে সবাই বলো তো, একটু মনে করায় দাও আমাকে, ক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আমাকে সবাই একটু মনে করায় দাও। সবাই পারি তো এটা? কারণ ক্লাস 6 7 8-এ 9 10-ও এই জিনিসগুলো লাগে। 9 একটু যদি এক্সট্রিম লেভেলের অনেক কিছু লাগে, ওখানে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ আছে, তাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, তারপর তোমাদের এখানে যদিও ছোট ছোট যেমন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তারপর ত্রিভুজের পরিসীমা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের পরিসীমা, সমান্তরিকের ক্ষেত্রফল, সমান্তরিকের পরিসীমা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের পরিসীমা, এগুলো লাগে। সো আই থিঙ্ক এই পরিসীমা সূত্র তোমাদের সবার মনে আছে। সো আমি যেহেতু তোমাকে কিছুক্ষণ আগে মনে করাই দিচ্ছিলাম, তোমরা আমাকে মনে করাই দিচ্ছ অনেকে, এই জন্য আমি আবারও মনে করে ফেললাম। তাহলে 2 গুণন কী হবে বলো তো? দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে? একক কি হবে স্যার? অনলি মিটার হবে। তো চলো এখন আমরা মান বসাই। দৈর্ঘ্যের মান কত পাইছি স্যার? দৈর্ঘ্যের মান পাইছি হলো কত? 48। প্রস্থের মান কত পাইছি? প্রস্থের মান পাইছি স্যার হলো 16, ঠিক আছে? একক কি? শুধু মিটার। ওকে, 2 গুণন 48 আর 16 যোগ করলে কত হয়? 8 6 14 4 হাতে 1 4 একে 5 একে 6 64। আর 64 দিয়ে 2 গুণ করলে কত হয়?
আমাকে বলো 64কে 2 দিয়ে গুণ করলে কত হয়? এই তো ভেরি গুড সাইফুল। আচ্ছা ঠিক আছে, সাইফুল্লাহ সরকার লিখছে 128, ভেরি গুড। ওকে, তিনবার আজকে হলো আমাদের এই ব্যাটারি আমাদের কথা শুনে নাই, ক্লাসের কথা শুনতে চাচ্ছে না কেন জানি, ব্যাটারি মনে হচ্ছে। তো 4 দুগুণে 8 আর হলো 6 দুগুণে 12, 128। ঠিক আছে, 128 মিটার পেয়ে গেলাম। তার মানে পরিসীমা আমরা কি পেয়ে গেছি? 128 মিটার। তো কি বলছিল, ওই পরিসীমাটা হবে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তা আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। তো আমরা এখানে লিখতে পারি না এখন যে অর্থাৎ, বা শর্ত অনুসারে লিখতে পারো যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সমান। পরিসীমা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বা ক্ষেত্রফল। এই তো এই কথাটাই তো বলছে না, শর্ততে এই কথাটাই বলছে যে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন জাস্ট হলো এই অ্যান্সারটা লিখবো, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 128 মিটার। এটা হলো উত্তর। ঠিক আছে, এটাই হলো আমার উত্তর। ক্লিয়ার? ইয়েস। ফালতু মেসেজ দিও না কেউ, আসলে কি ফালতু মেসেজ দিও না। ওকে, আচ্ছা এটাই হলো আমার হলো কি অ্যান্সার। আশা করা যায় তোমরা সবাই বুঝছো। ওকে, ক্লাস করতেছো, মনোযোগ দিয়ে ক্লাস করো, ভেরি গুড। আচ্ছা হিমেল, কিন্তু তুমি কি আমার বন্ধু? মাগো জয়নব, আচ্ছা তোমরা করো, আচ্ছা ক্লাস করো ভালো করে। শর্ট ফর্ম RRAC মডেল গভর্নমেন্ট হাই স্কুল। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। আচ্ছা একটা চিত্র বলছে, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো চিত্রে এবিসিডি একটি সামান্তরিকের পরিসীমা 30 মিটার দেওয়া আছে। আচ্ছা সামান্তরিক 4 বাহু দ্বারা গঠিত এবং সামান্তরিকের পরিসীমা সূত্র হলো 4 বাহুর যোগফল। ওকে, পরিসীমা দেওয়া আছে তোমার হলো 30 মিটার। এখানে বাহুগুলো মান দেওয়া আছে, দেখো এডি বাহু হলো x মিটার, বিসি বাহু হলো x মিটার, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এবি বাহু হলো তোমার 2x মিটার, সিডি বাহু হলো পরস্পর 2x মিটার। তার মানে 4টা বাহুর যোগফল হলো 30 মিটার। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। কি বলছে যে সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করো। 2x আর x এর ভিতরে ক্ষুদ্রতম বাহু কিন্তু শুধু x। ঠিক আছে, ওকে মাহিয়া ফিয়ামানিল্লাহ, তোমার যদি এই টপিকটা থাকে তাহলে তুমি একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। ওকে, তো দেখো এই যে 2x আর x যে ভ্যালুগুলো দেওয়া আছে সামান্তরিকের, এই যে ভ্যালুগুলোর মধ্যে কিন্তু x হলো ক্ষুদ্রতম বাহু। ওকে, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে বলতে পারি বা শর্ত মতে বলতে পারি, কোনো সমস্যা নাই। একই সিমিলারলি দেখো এক্স প্লাস ধরো এইটা যোগ এইটা, ঠিক আছে, তারপরে যোগ এইটা যোগ এইটা, 4টা যোগফল কত পাবো? 30 মিটার। তো 2x প্লাস এক্স প্লাস 2x সমান সমান কত? 30 মিটার। ঠিক আছে, আচ্ছা এখন তুমি যোগ করে দেখো তো কয়টা এক্স হয় এখানে। 2 2 4 5 6, 6x সমান সমান 30, বা x সমান সমান তোমার 30/6, কারণ 6টা হলো x এর সাথে গুণ অবস্থায় ছিল, এই পারে গিয়ে ভাগ হয়ে গেল। আমরা যদি কাটাকাটি করি 6 কে 6, ঠিক আছে, 5 6 30। ওকে, ও আচ্ছা বাংলা ইংলিশ দুইটা লিখছি, বাংলা ইংলিশ করা যাবে না, বাংলা ইংলিশ করা যাবে না। ওকে, বাংলা ইংলিশ করা যাবে না, আমি একটু ইংলিশে দেখতে পাইছি। বীজগণিত করতে করতে x প্লাস
2x প্লাস x প্লাস 2x সমান সমান 30। ওকে, বাংলা ইংলিশ কিন্তু করবা না। তাহলে বা 6x সমান সমান 30 বা x সমান সমান 30/6। তাহলে তুমি যদি কাটাকাটি করো 6 কে 6, 5 6 30, x এর ভ্যালু কত পাচ্ছ? 5। তার মানে x মানে কি? সবচেয়ে এখানে ক্ষুদ্রতম বাহু, অর্থাৎ সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x মিটার, বা কত মিটার পাইলাম বলো তো? এই যে দেখো 5 মিটার পাইছি, ঠিক আছে, বা 5 মিটার। এটা হলো অ্যান্সার, ক্ষুদ্রতম বাহু। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা বুঝছো। দেখো 2x আর x এর ভিতরে সবচেয়ে ছোটটা কিন্তু x, ক্ষুদ্রতম বাহু হলো x, x এর ভ্যালু পেলাম 5। ভেরি গুড, যারা অ্যান্সার করছে আনিসুর রহমান, মোহাম্মদ সাফায়েত, তারপরে ওকে মিজানুর, ভেরি গুড, জয়নব, জুয়াইরিয়া, আচ্ছা ওকে ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এডিএফ ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। এটা কিন্তু আমরা বারবার বলতেছি তোমাদেরকে, এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, যেহেতু ফিগার দেওয়া আছে, এই ফিগারের কারণে এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভুল করা যাবে না। দেখো এডিএফ তার মানে শুধু এই যে ছোট্ট ত্রিভুজটা আছে না, আমি জানি তোমরা কেউ বিরক্ত হও নাই, তোমাদের ম্যাথগুলো বুঝতে ভালো লাগতেছে এবং তোমাদের ম্যাথগুলো করতেও ভালো লাগে। আই থিঙ্ক, আই হোপ তোমাদের সবারই ভালো লাগতেছে। ওকে, দেখো এই ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। এই ছোট্ট ত্রিভুজের ভিতরে কিন্তু দেখো এই যে ডিএফটা দেখতেছো না, এটা কিন্তু এই এবি বাহুটার বা এবি যে ভূমি, এই ভূমির উপরে কিন্তু একটা লম্ব, এবং এ এফ ডি, এই এফ কোণটা কিন্তু একটা সমকোণ, এবং ডিএফ এর একটা মান দেয়া আছে 4 মিটার, আবার এডি এর একটা মান দেয়া আছে তোমার হলো এক্স মিটার। এক্স এর ভ্যালু কিছুক্ষণ আগে পাইছি আমরা। সো আমি যদি কোনোভাবে এ এফ এর ভ্যালুটা বের করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু মোটামুটিভাবে আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারবো। ক্ষেত্রফল বের করতে বলছে না? হ্যাঁ, ওকে। তাহলে দেখো দেওয়া আছে দিয়ে লিখতে পারি যে এখানে, বা দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো তো। দেওয়া আছে তোমার হলো ডিএফ, ডিএফ সমান সমান 4 মিটার, ডিএফ সমান সমান 4 মিটার, এটা দেওয়া আছে। ওকে, এরপরে এডি সমান সমান এক্স মিটার দেওয়া আছে। আর কিছুক্ষণ আগে আমরা এক্স মিটারের ভ্যালু কত পেলাম? 5, ঠিক আছে, সমান সমান 5 মিটার, এটা দেওয়া আছে। এবং এ এফ এর ভ্যালু কিন্তু আমরা জানি না। এফ এর ভ্যালু কি জানি? এফ এর ভ্যালু জানি না, কিন্তু আমাদের এই ভূমির মানটা তো লাগবে, কারণ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? ভূমি গুণন হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো ভূমির মানটা লাগবে, উচ্চতার মান তো আমরা জানি। দেখো ডিএফ এর ভ্যালুর মান কিন্তু জানি, আমরা ভূমির মানটা কিন্তু জানি না। সো ভূমির মানটা বের করে ফেলতে হবে। তো 5 মিটার পাইলাম। এবং আরেকটা এখানে মজার বিষয় কি দেওয়া আছে দেখো, যে এ এফ ডি কোণ সমান সমান সমকোণ, তাই না? এই কয়েকটা মোটামুটি ভাবে দেওয়া আছে। এখন দেখো কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য বা যে কোনো বাহুর পরিমাপ বা পরিমাণ বের করতে গেলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। এই পিথাগোরাসের সূত্র মোটামুটিভাবে 6 এর শুরু থেকে আমরা পড়ে আসি, 5 এর লাস্টেও আমাদেরকে পিথাগোরাসের কিছু সূত্র পড়ায়। সূত্রটা কি ছিল? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজ কোনটাকে ধরতে হয়? সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কোনটা? এডি। তাহলে সূত্র কি? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সো এটাই লিখবো আমরা। দেখো যে ত্রিভুজ এডিএফ, এ ডি এফ একটি সমকোণী ত্রিভুজ,
সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, এই কথাটা যখন লিখে ফেললা তুমি, তাহলে লিখতে পারবা যে পিথাগোরাসের সূত্র অনুসারে পাই, পিথাগোরাসের সূত্রানুসারে পাই সূত্রটা কি জানি আমরা, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো অতিভুজ লিখো আমার সাথে সাথে, স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা জানি, যে এটা সবাই জানে। স্যার আপনি আমার রেশমি আক্তার, আপনি আমার একটাও মেসেজ পড়েন নাই। না, এই যে পড়লাম মাত্র তোমার মেসেজ, তোমার মেসেজ মাত্র চোখে পড়লো। এর আগের মেসেজগুলো তো চোখে পড়ে নাই, আসে নাই সামনে, হয়তো এনি হাও মিস হয়ে গেছে। হ্যাঁ, হয়তো উপরে অনেক চলে গেছে, এই কারণে আমি হয়তো চোখে পড়ে নাই। এই যে তোমার মেসেজ মাত্র পড়লাম, আচ্ছা আমি ভুল দেখছি। আচ্ছা যাই হোক, এনিওয়ে দেখো সূত্র লিখছি, নতুন পেজ খুলে দেখো। আচ্ছা, সূত্রটা কি লিখলাম, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, আমি কি বলছিলাম যে আমাদের অতিভুজ কোনটাকে ধরছি, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কোনটা, এডি। এডিটা হলো তোমার অতিভুজ। ভূমি কোনটা, এফ। লম্ব কোনটা, ডিএফ, ঠিক আছে। তাহলে অতিভুজ কি বললাম, এডি। অতিভুজ কি, এডি, ঠিক আছে। বা এডি স্কয়ার সমান সমান ভূমি কোনটা, দেখো ভূমি কিন্তু তোমার হলো এএফ। ভূমি কোনটা, এএফ। ভূমি হলো এএফ স্কয়ার প্লাস লম্ব কোনটা হবে তাহলে, ডিএফ। লম্ব কোনটা ছিল, ডিএফ স্কয়ার। কার মান বের করতে হবে বলো তো? দেখো আমি কিন্তু এএফ এর ভ্যালু জানি না, তাহলে এএফ এর মান বের করতে হবে। এএফ, এই যে এটার মান বের করতে হবে। তো এএফ কে আমরা রেখে দিয়ে এই যে ডিএফ আছে না, এই ডিএফ কে এখন আমরা এই পাশে নিয়ে আসবো। ডিএফ কে কি করব, এই পাশে নিয়ে আসবো। তাহলে দেখো কাকে রেখে দিচ্ছি আমরা, এএফ স্কয়ারকে রেখে দিচ্ছি। এফ স্কয়ার রেখে দিলাম, ডিএফটাকে এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হবে, এই পাশে কে ছিল আগে থেকে, এডি স্কয়ার ছিল। ডিএফ যদি এই পাশে নিয়ে আসি, ডিএফ এর আগে মাইনাস চিহ্ন ছিল, ডিএফ এর আগে মাইনাস চিহ্ন ছিল, সরি প্লাস চিহ্ন ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস ডিএফ স্কয়ার। এখন আমরা একটা মান বসাবো। হ্যাঁ, আচ্ছা মান বসাই। এএফ স্কয়ার থাকলো, এডি এর ভ্যালু কত ছিল দেখো, এডি এর ভ্যালু কত, এডি এর ভ্যালু আমি জানি না, ঠিক আছে। এডি এর ভ্যালু কিন্তু 5, তাই না? এই যে দেখো এডি এর ভ্যালু এই যে 5, ডিএফ এর ভ্যালু 4। ওকে ওকে, তাহলে হলো এডি এর ভ্যালু হলো তোমার 5 স্কয়ার মাইনাস ডিএফ এর ভ্যালু হলো তোমার 4 স্কয়ার, বা এএফ স্কয়ার সমান সমান 5 এর বর্গ কত স্যার, আমরা সবাই জানি 25। কলযোগ এখানে। আচ্ছা দেখো 25 থেকে 16 বাদ দিলে হয়, হ্যাঁ চার্জ আছে বুঝতে পারতেছে, কিন্তু ক্যামেরা লোড নিতে পারতেছে না। 25 থেকে 16 বাদ দিলে হয় 9। ওকে, আমার তো এএফ এর ভ্যালু লাগবে, স্কোয়ারের ভ্যালু লাগবে না। তাহলে স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে। তাহলে এএফ সমান সমান রুট ওভার 9। কত পাচ্ছি, এএফ পাচ্ছি সমান সমান 9 এর বর্গমূল কত, 3। পেয়ে গেলাম না? জি স্যার পেয়ে গেলাম। ওকে ওকে, এটা এখানে রেখে দিলাম। এখন আসো, সবগুলা পাইছি। আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, ভূমি গুণন উচ্চতা, তাই তো। এখন আমরা লিখব যে আমরা সবাই জানি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে। এবং অবশ্যই এখানে বর্গ একক,
ওকে, তাহলে অতএব ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল কত পাবো? সেম, হাফ গুণন, আচ্ছা ভূমি হিসেবে কোনটাকে ধরছিলাম বলো তো? ভূমি হিসেবে কিন্তু ছিল এফ, উচ্চতা কিন্তু ছিল ডিএফ, ঠিক আছে? তাহলে ভূমি গুণন উচ্চতা, তাহলে এএফ গুণন ডিএফ, ওকে, একক কি হবে বলো তো? বর্গমিটার। আচ্ছা দেখো, হাফ থাকলো গুণন এফ এর ভ্যালু কত পাইলাম? এই যে দেখো, এফ এর ভ্যালু কত পাইলাম স্যার? এফ এর ভ্যালু পাইলাম হলো 3, আর ডিএফ এর ভ্যালু কত দেওয়া ছিল? 4 দেওয়া ছিল। তাহলে তোমার 3 গুণন 4 বর্গ মিটার, তাহলে কত হয় দেখো তো? আচ্ছা আমি বাংলা ইংলিশ লিখতেছি কেন? 3 হাফ, তাহলে হলো তোমার 3 গুণন 4 বর্গমিটার, হাফ গুণন তোমার হলো 3 4 12 বর্গমিটার, ওকে। 2 দিয়ে যদি তুমি হলো 12কে কাটাকাটি করো কত হবে বলো তো? 6 বর্গমিটার। তাহলে আমরা ক্ষেত্রফল কত পাইলাম? 6 বর্গমিটার। এইটাই হলো আমার উত্তর, ঠিক আছে? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা হলো এই যে উত্তর পেয়ে গেলাম 6 বর্গমিটার, ঠিক আছে? এতটুকু আই থিঙ্ক তোমাদের বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। 6 বর্গমিটার পেয়ে গেছি, ঠিক আছে? 6 বর্গমিটার পেয়ে গেছি, ওকে। আমরা পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এই সূত্র থেকে আমরা কি করলাম, যে ওই ত্রিভুজের যেই বাহুটার মান দেয়া নেই ভূমি, ওই ভূমিটার মান বের করলাম, ওকে। তারপরে হলো জাস্ট ত্রিভুজ ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ একক, আর এডিএফ ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করতে বলছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমির জায়গায় হলো এফ, উচ্চতার জায়গায় হলো তোমার ডিএফ, জাস্ট মান বসাই দিলাম, মান বসাই দিয়ে ক্যালকুলেট করলাম, 6 বর্গমিটার পাইলাম, ওকে। আচ্ছা এবার গতে চলো, গ নাম্বারটা একটু দেখি। গ নাম্বার কি বলছে, যে পুরো BCDF, আচ্ছা ভেতরের এই হলো তোমার চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে সর্বপ্রথম কথা হলো আমার, আমি যদি কোনোভাবে, আমি কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমি জানি এখন 6 বর্গমিটার। এখন আমি যদি সামান্তরিকের এই যে ABCD এটার ক্ষেত্রফল বের করতে পারি, এই পুরোটা থেকে যদি এই ত্রিভুজের এই ক্ষেত্রফলটা বাদ দিতে পারি, তাহলে কিন্তু দেখো আমি এই যে এর ভিতরের যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে দেখো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণন উচ্চতা, উচ্চতা কিন্তু দেওয়া আছে দেখো 4 মিটার, ঠিক আছে? আর ভূমির মানটা এই যে 2x, এই 2x মানে কত? ভূমি পুরোটা, এটা বের করতে হবে। আচ্ছা এখানে একটা ঘটনা আছে, একটু প্রবলেমেটিক ঘটনাটা হলো, তোমাকে বের করতে বলছে হলো সেন্টিমিটারে কত, এই জায়গায় বড় সমস্যা। এই সেন্টিমিটার, কারণ তুমি সবগুলো তো বর্গমিটারে পাইছো, সেন্টিমিটারে পাও নাই। যারা কমেন্ট করতেছো এখন একটু এটা মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখো, ওকে। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখো আমি কি বলছি কিছুক্ষণ আগে, যে আমি পুরো সামান্তরিকের যদি ক্ষেত্রফলটা বের করতে পারি, আর আমি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কিছুক্ষণ আগে পাইলাম, তো পুরোটা থেকে যদি এতটুকু অংশ বাদ দিই তাহলে যেটা চাইছি এটা বের করতে পারবো। সমস্যা এখানে একটাই স্যার, সেন্টিমিটারে বের করতে বলছে, বর্গ সেন্টিমিটারে। তাহলে আমার প্রত্যেকটা মিটার, বর্গ মিটারকে আমার বর্গ সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো চলো আগে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করি এবং ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটারে বের করব। আচ্ছা চলো, এখানে দিয়ে লিখি, এখানে কি কি আছে বলো তো? এখানে আছে দেখো এবি, ভূমি এবি, ঠিক আছে, সমান সমান 2x মিটার, তাই তো? আগে বর্গমিটার বের করার পর আমি সেটাকে সেন্টিমিটার কনভার্ট করব। 2x, x এর ভ্যালু কত পাইছিলাম স্যার? 5 মিটার, কত আসলো বলো তো? 10 মিটার। ভূমির মান পাইলাম, উচ্চতা কত দেয়া আছে? উচ্চতা কত বলো তো? স্যার হলো FD, উচ্চতা কত? FD,
ঠিক আছে, উচ্চতা হলো তোমার এফডি কত, তোমার হলো 4 মিটার। ঠিক আছে, উচ্চতা কত, 4 মিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, বলো। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি জানি, ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা বর্গ একক। ওকে, এখন আমাকে মান বসায় আমাকে সবাই অ্যান্সার বলো তো, দেখি কে দ্রুত পারে। একটু মান বসায় আমাকে দ্রুত বলো, মান বসায় দ্রুত বলো। দেখো আমি মিটারে কনভার্ট করছি, মানে মিটারটাই রাখছি, মিটারটাকে পরে আমি হলো সেন্টিমিটারে কনভার্ট করব। দেখো ভূমির মান কত পাইছি, ভূমির মান তো পাইছি আমরা হলো 10, ঠিক আছে, আর উচ্চতা কত, 4 বর্গ মিটার, কত আসতেছে, 4×10 40 বর্গ মিটার। এই পর্যন্ত কমপ্লিট। ওকে, 40 বর্গমিটার, হ্যাঁ সামিয়া, ভেরি গুড। আমরা 40 বর্গমিটার পাইছি। এখন ঘটনা হলো আমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, বড় সমস্যা এইটা। আচ্ছা, সবার প্রথমে আমরা কি লিখবো, দেখো আমরা জানি, আমরা জানি দিয়ে লিখো, আমরা জানি, হ্যাঁ, 1 বর্গমিটার সমান সমান, সবসময় মনে রাখবা 10,000 বর্গ সেন্টিমিটার। এটা চাইলে মুখস্থ করতে পারো, আবার এটা কিভাবে আসছে এটাও তোমাদেরকে আমি দেখাই দিতে পারি। ঠিক আছে, আরে 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 ওকে, 1 বর্গমিটার সমান সমান 10,000 বর্গ সেন্টিমিটার। আচ্ছা কিভাবে একটু রাফে দেখাই, দেখো 100, কার মানে দেখো 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, মানে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তো আমি যখন 1 বর্গমিটার বানাচ্ছি, মানে মিটারটাকে বর্গ বানাচ্ছি, সেন্টিমিটারটাকে সিমিলারলি আমাকে বর্গ বানাতে হবে। তো 100 বর্গ যদি করো, 100 বর্গ কিন্তু হবে তোমার হলো 10,000। ঠিক আছে, করে দেখো 100 বর্গ কত হবে, 10,000। এটা একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, 1 বর্গমিটার সমান সমান 10,000। দেখো 100 বর্গ করো, পাইছো কিনা দেখো, 100 বর্গ করলে কত আসে, 10,000। 100 বর্গ করলে কত আসে, পাইছো? তাহলে দেখো তুমি চাইলে এটাকে মুখস্থ রাখতে পারো, 1 বর্গমিটার সমান সমান 10,000 বর্গ সেন্টিমিটার, অথবা চাইলে তুমি এই প্রসেসও করতে পারো, 100 উপরে স্কোয়ার দিয়ে এখান থেকে তুমি হলো মিটার থেকে সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার কনভার্ট করতে পারো। সো দেখো, অতএব তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত পেলাম, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কত পাইছিলাম বলো তো, স্যার 40। এটাকে যদি বর্গ সেন্টিমিটারে কনভার্ট করি কত দ্বারা গুণ করতে হবে, স্যার 10,000। এই যে 10,000, তাহলে এটা কি হয়ে গেল বলো তো, বর্গ সেন্টিমিটার। আচ্ছা গুণ করলাম কেন স্যার, আচ্ছা মিটার বড় না সেন্টিমিটার বড়, স্যার ডেফিনেটলি মিটার বড়, তাই না? মিটার থেকে আমি সেন্টিমিটারে কনভার্ট করতেছি, মানে ছোটটাতে কনভার্ট করতেছি। তো ছোটটাতে কনভার্ট করতে গেলে আমাকে গুণ করতে হয়, আর ছোট থেকে বড়তে কনভার্ট করতে গেলে ভাগ করতে হয়। এটা তো আমরা সবাই আই থিঙ্ক জানি, রাইট? যে বড় থেকে ছোটতে কনভার্ট করতে গেলে স্যার গুণ করতে হয়, আর ছোট থেকে বড়তে কনভার্ট করতে গেলে স্যার কি করতে হয়, ভাগ করতে হয়। ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হয়, বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হয়। এই জন্য বড় থেকে ছোটতে আসলাম, গুণ করলাম। তো গুণ করো, তাহলে এই যে 40 ছিল, সাথে আরো 4টা শূন্য যোগ হয়ে গেল। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার পাইলাম। ওকে, তাহলে দেখো আমরা সামান্তরিকের বর্গ সেন্টিমিটার বা ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, এটা। ওকে, আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব আবার দিয়ে আমরা হলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা বের করে ফেলি।
যে দেখো ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল কত পাইছিলাম মনে পড়ে? এর ক্ষেত্রফল কত পাইছিলাম মনে পড়ে? 6 বর্গমিটার পাইছিলাম না? 6 বর্গমিটার। এটাকে এখন কি করব বলো তো? এটাকে এখন বর্গ সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে 6 গুণন কত গুণ করব স্যার? 10,000 গুণ করব। তাহলে হলো এই যে 10,000 কিসে কনভার্ট হয়ে গেল স্যার? বর্গ সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এর সাথে হলো 4টা শূন্য, বর্গ সেন্টিমিটার। আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে পুরো সামান্তরিক থেকে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিতে পারি তাহলে আসলে আলটিমেটলি আমাদেরকে যত ছোটটা মানে ওই ভিতরের যে চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে সেটা পাবো। ওকে স্যার, এটা তো পেয়ে গেছি, ক্লিয়ার। ওকে, এরপর এখানে আসো, আমাদের কি বের করতে বলছে? আমাদের কি বের করতে বলছে? বিসিডিএফ। বিসিডিএফ এতটুকুর, তা পুরোটা থেকে, পুরোটা কি? এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল থেকে এডিএফ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলেই শেষ। ওকে স্যার, শেষ। তাহলে এখন দিয়ে লিখতে পারো, এখন বিসিডিএফ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত হবে বলো তো? এ বি সি ডি সামান্তরিক, এবিসিডি না, ভালো করে দেখো, এ বি সি ডি পুরো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা থেকে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিব। সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ কাকে বাদ দিব স্যার? ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল। এটা বাদ দিলেই কি হয়ে যাবে? এটার ক্ষেত্রফলটা পাবো। আচ্ছা, এবিসিডি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল কত বেশি বলো তো? এই যে দেখো, 4-এর পরে 5টা শূন্য, 4-এর পরে 1 2 3 4 5টা শূন্য বিয়োগ, এরপরে তোমার হলো 6-এর পরে 4টা শূন্য, এডিএফ 1 2 3 4 কি হবে? বর্গ সেন্টিমিটার। এটা বিয়োগফল আমাকে জানাও তো সবাই, কত আসে? বিয়োগফল দ্রুত জানাও, কত আসে দেখি? কারটা দ্রুত গতিতে হয় জানাও দেখি, কারটা হয় একটু জানাও দেখি, দ্রুত দ্রুত জানাও। কোনো ব্যাপার না, এটা বিয়োগ করা, ঠিক আছে? এটা মানে কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4 লক্ষ। 4 লক্ষ থেকে 60,000 বাদ দিলে কত হয়? 3,40,000। এমনি বোঝা যায়, সবারই পারার কথা, মুখে মুখেই পারার কথা, এটা ক্যালকুলেটর চাপার কথা না তো। এটাকে ক্যালকুলেটর চাপতে হয়? ক্যালকুলেটর চাপতে হয় না এটার জন্য, রাইট? এই তো একজন পাইছো, সাইফুল্লাহ সরকার, ভেরি গুড। রেশমি আক্তার, ভেরি গুড। 3,40,000। দেখো, 4 লক্ষ থেকে 60,000 যদি বাদ দেই 3,40,000 থাকে, তাহলে 3,40,000 বর্গ সেন্টিমিটার। এটা হলো আমার একক, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এটাই আমার আলটিমেটলি কি বলতো? আলটিমেটলি হলো এটাই আমার অ্যান্সার, এটাই আমাকে বের করতে বলছিল, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝছো এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি। এই যে তোমার রেদওয়ান্স ডেইলি, তোমার একটা শূন্য ফার্স্টে তোমার কমে গেছে। মাসুদ রানা, ভেরি গুড। তোমার রাশেদা আক্তার, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। 3,40,000 কি শূন্য একটা কম আসছে নাকি দেখি? 40 না, ঠিক আছে। রাশেদা, মিজানুর, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, মাসুদ রানা তোমার 34,000 হয়ে গেছে, ঠিক আছে? আর একটা শূন্য হবে। রেদওয়ান্স ডেইলি এবার ঠিক আছে। ওকে, পরে ম্যাথে যাই। ওকে, পরে ম্যাথে যাই, আমরা দ্রুত শেষ করবো, রাইট স্যার? আর বেশিক্ষণ নাই প্রবাবলি। আচ্ছা চলো, এই টাইপের ম্যাথ তোমরা পারবা, এটা করে ফেলছি এক্স এর সাথে। আচ্ছা, এটা করবো না আর, আমরা একটা বীজগণিতে যাই। হ্যাঁ, বীজগণিতে যাই। দেখো কি বলছে, যে যদি x-1/x=11 হয় তবে প্রমাণ করো যে এইটা। আচ্ছা ঠিক আছে, দেখো কি দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে কি বলছে, x-1/x=11 যদি হয় তাহলে এটা আসবে কিনা।
আচ্ছা দেখি আমরা আসি কিনা। এটাকে কি করা যায় বলো তো? এটাকে করা যায় নিচে কোনো কিছু লসাগু নাই, এর নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে এটা এই দুইটা পদের লসাগু কত হবে? এক্স হবে। তাহলে 1 দিয়ে এক্সকে ভাগ করলে হয় এক্স, আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, মাইনাস এই এক্স দিয়ে লসাগুকে ভাগ করলে হয় 1 দিয়ে 1কে গুণ করলে হয় 1 সমান সমান 11। এক্সটা এখানে তোমার হলো নিচে হর আকারে আছে, আমরা যদি ওইদিকে পাঠাই দিই গুণ, এখানে যেহেতু ভাগ আকারে আছে ওই পারে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 11 এক্স। কি জানতে চাইছে? 11 এক্সটা এই পাশে থাকবে, 1টা ওই পাশে যাবে। ওকে, কোনো সমস্যা নাই, আমরা জাস্ট গুছাই লিখবো এক্স স্কোয়ার মাইনাস 11 এক্স সমান সমান 1টা ওই পাশে চলে যাওয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর প্লাস 11 এক্সটা এই পাশে আসার কারণে মাইনাস 11 এক্স হয়ে গেছে। এইটাই হলো আমার বের করতে বলছে, তাই না? প্রমাণ করতে বলছে, প্রুফড। দেওয়া আছে দিয়ে আমরা করে ফেললাম প্রুফড। ওকে, আই থিঙ্ক বুঝছো। জাস্ট দেওয়া আছে দিয়ে আমরা ওই যে প্রমাণ করতে বলছে ওইটা বের করলাম। আচ্ছা সাইফুল, আচ্ছা সামিয়া, ওকে ওকে, সরি এক্সট্রিমলি সরি, আই থিঙ্ক তুমি কারো আইডি দিয়ে ঢুকছো তো, সো মাথায় তো নামটা ছিল না। এনিওয়ে সরি। আচ্ছা এরপরে দেখো কি বলছে, এক্স মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া আছে, দেখাইতে বলছে এটার ভ্যালু হলো 123 হবে। এটার ভ্যালু কত হবে? 123 হবে। আচ্ছা লেটস সি। দেখো দেওয়া আছে যে এক্স মাইনাস 1/x সমান সমান 11, এটা দেওয়া আছে। আচ্ছা যেটা দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করবো, তাই তো? তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, এই তো। তাহলে দেখো তুমি একটা সূত্রের কথা মনে করে দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র ছিল আমাদের জানা, দেখো আমি একটু মনে করে দিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র ছিল। আর একটা সূত্র ছিল দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, সেটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন তোমার এ প্লাস বি এর ভ্যালু দেওয়া থাকলে তুমি এই সূত্রটা বসাবা, আর এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া থাকলে তুমি নিচে সূত্রটা বসাবা। কার মান দেওয়া আছে? এ মাইনাস বি। এ হিসেবে তুমি এক্সকে ধরতেছো, বি হিসেবে 1/x-কে ধরতেছো, দেখো মাইনাসের মান দেওয়া আছে। সো আমি সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করব। আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব? আমি সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এখানে মনে মনে ধরো এক্স হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখানে কারা কারা কাটাকাটি যায় দেখো, এই এক্স উপরে আছে, এই এক্স নিচে আছে, কেটে দিলাম। ওকে, এখানে থাকে কে? দেখো এটার ভ্যালু বসে, এটার ভ্যালু কত বলছিল? এই যে 11 বসাইলাম, 11 স্কোয়ার প্লাস এখানে তো কাটাকাটি যায়, থাকলো কত? 2। আচ্ছা দেখো 11 বর্গ কত? আমি শুরুতে একবার বলছিলাম, যারা হলো আমরা মুখস্থ করা শুরু করছি, 11 বর্গ পাবো হলো তোমার 121। ইয়েস, একজন কোশ্চেন করছে ফারজানা সুলতানা, স্যার পিডিএফটা কি দিয়ে দেওয়া হবে কিনা? হ্যাঁ ডেফিনেটলি দেওয়া হবে। 11 বর্গ কত? 121 প্লাস 2 আছে, তাহলে 121-এর সাথে 2 যোগ করলে কত হয়? 121, আর 2 যোগ করলে হয় 123। দেখো রাইট হ্যান্ড সাইডে কত আছে? 123। তাহলে আমরা এখানে লিখতে পারি না রাইট হ্যান্ড সাইড, সো দ্যাট লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে কি করতে বলছে? দেখাইতে বলছে। সো এখানে আমরা লিখতে পারি শর্ট, ইংলিশে চাইলে লিখতে পারো, আর বাংলায় চাইলে দেখানো হলো, এইটা লিখতে পারো। ওকে সামিয়া, ভেরি গুড, 121। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝছো কিভাবে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রগুলো মনে রাখতে হবে সব সময়, মান দেখে তোমাকে বুঝতে হবে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব এবং কোন সূত্রটা আসলে এখানে অ্যাপ্লাই করতে হবে, এটা তুমি প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবা। ওকে, আচ্ছা গতে যাই। গতে কি বলছে? x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু বের করো। আচ্ছা দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x² এর ভ্যালু কত পাইছিলাম আমরা এখানে? 123, তাই তো? আচ্ছা কোনো সমস্যা নাই, আমরা এটার ভ্যালু বের করতে পারবো, দেওয়া আছে থেকেই বের করতে পারবো, অথবা এইখান থেকেই বের করতে পারবো। ওকে, আচ্ছা কি করা যায় দেখো, যে দেওয়া আছে দিয়ে আগে লিখো, দেওয়া আছে যে x মাইনাস 1/x সমান সমান 11। ওকে, আচ্ছা এখান থেকে তুমি x⁴ এর ভ্যালু বের করতে পারবা। আমি যদি উভয় পক্ষে বর্গ করি, a মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র ছিল, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
ফোর এবি। আর হলো তোমার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সরি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। আচ্ছা আমি লিখি, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি, এই একটা সূত্র ছিল। আর এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। এই দুটা সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই দুটো সূত্রকে তোমার মুখস্থ রাখতে হবে। আচ্ছা দেখো আমরা যদি এটাকে বর্গ করি, বর্গ করলে কি হবে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান 11। ক্লিয়ার? ওকে, আসুন। শেষ ক্লাস। আপনি তো 2.5 ঘন্টা ক্লাস নিয়ে ক্যামেরা পুরো গরম হয়ে গেছে স্যার। আচ্ছা এবার দেখো এখানে কি সূত্র বসাতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি, ঠিক আছে? আচ্ছা 11 বর্গ কত? 11 বর্গ হলো তোমার 121। ওকে, এখানে কাটাকাটি যায়, এখানে কাটাকাটি যায় এ এক্স কাটাকাটি যায়, এখানে হলো তোমার এটার তো ভ্যালু আমরা জানি না, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এই মাইনাস ফোরটাকে ওই পাশে পাঠাই, তাহলে তোমার হলো 121 প্লাস ফোর, কত পাচ্ছি? এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান 125, ঠিক আছে? এটা একটা জেনারেল সূত্র হয়ে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আমি একটা নতুন স্লাইড খুলি, দেখো একটু তাড়াতাড়ি করতেছি। বা কি ছিল? এক্স, আরে বন্ধ হইস না, কি ছিল? বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার কত পাইছি? 125। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি স্যার? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? আচ্ছা এখানে ছিল 125। ওকে, এখানে কাটাকাটি যায়, একটু দেখো এখানে কাটাকাটি যায়, দেখো এ এক্স, তাহলে এখানে যে প্লাস টুটা আছে না, এই প্লাস টুটাকে আমি এখন কি করব? এই পাশে পাঠাবো। প্লাস টুটাকে যদি এই পাশে পাঠাই তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। ওকে, তাহলে মাইনাস করে ফেলি, তাহলে এই পাশে কত থাকে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ওই পাশে যদি পাঠাই 125 বিয়োগ 2, তাহলে কত থাকতেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান 123। এখন ঘটনা হলো যে আমার এখানে বর্গ, আমাকে কত মান বের করতে বসে? এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করতে বসে। আমি কার মান পাইছি? এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পাইছি। আমার তো এটা লাগবে না, আমার লাগবে স্যার বর্গের মান, মানে এক্স টু দি পাওয়ার 4 এর মান। আমি এটাকে আবার বর্গ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এই যে দেখো বর্গ করলাম, তার মানে বর্গ তো এক পক্ষে করতে পারবো না, উভয় পক্ষে করতে হবে। তাহলে 123কেও আমি আবার বর্গ করব। তুমি সাইড নোট আবার দিবা যে আবার বর্গ করে, ঠিক আছে? তাহলে দেখো এটা আবার জেনারেল সূত্রের মতো হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি পাবো? এ স্কোয়ার, এই যে এ হিসেবে কাকে ধরছিলাম? এক্স স্কোয়ারকে, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই যে বি স্কোয়ার দিলাম, ঠিক আছে? আর এই পাশে 123-এর বর্গ আমাকে বলো, 123-এর বর্গ কত হবে? একটু ক্যালকুলেট করো দেখি, 123-এর বর্গ কত? আমাকে জানাও, আমাকে কমেন্টে জানাও 123-এর বর্গ কত? 123-এর বর্গ কত? একজন লিখছো 15,127। ইয়েস 127, 15,127। ওকে, আচ্ছা দেখো তো এখানে কি কি কাটাকাটি যায়? এখানে দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে কত বলো তো? এক্স টু দি পাওয়ার 4, এই জায়গায় ক্যালকুলেট করলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান সমান এখানে কত পাচ্ছি? 15,127, ঠিক আছে?
আচ্ছা স্যার, এতটুকু বুঝছি। আমার কার মান বের করতে বলছে? আমাকে মান বের করতে বলছে হলো তোমার x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত। এই যে প্লাস 2টা আছে না, এই 2টা তো সমস্যা। এই 2টাকে কি করব আমরা স্যার? এই পাশে পাঠিয়ে দিব। তাহলে পাঠিয়ে দিলে কত পাচ্ছি দেখো, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 15,127। এই যে প্লাস 2টা ওই পাশে গেলে কত হয়ে যাবে স্যার? -2 হয়ে যাবে। তো -2 হয়ে গেলে দেখো কার ভ্যালু পাচ্ছি? x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 15,125। এটাই হলো আমার এটার ভ্যালু। ঠিক আছে, এইটাই হলো আমার অ্যান্সার। তাহলে দেখো এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হয়েছে আমার, a প্লাস বি হোল স্কোয়ার এটার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার এটার সূত্র তোমাকে জানতে হচ্ছে, প্লাস a প্লাস বি হোল স্কোয়ারের জেনারেল যে সূত্র ছিল এটা তোমাকে ব্যবহার করতে হচ্ছে। সো এই যে কোনো এই দুইটা সূত্র থেকেই তোমাকে হলো এই ম্যাথটা করতে হচ্ছে এবং এই সূত্রগুলো তোমাকে প্রপারলি জানতে হচ্ছে। ঠিক আছে, সো আজকে আমাদের 10টা 11 বেজে গেছে। আমি চাচ্ছি না যে তোমরা যারা 6 to 8 আবার তোমরা ইংলিশ ক্লাস করেছো তারা আবার হলো 7 শুধুমাত্র ম্যাথ ক্লাস করছো। সো আমি একটা বীজগণিত দেখাইলাম। নেক্সট ওয়ান শটে 123 গুণ 123 129 আই থিঙ্ক। ও সরি, ইয়েস, আমি 27 কেন লিখছি ভুলে? 129 একই গুণ করো ভালো করে, তাড়াতাড়ি করছি। 127 অ্যান্সার। ওকে, 127 29, সরি মাই মিস্টেক, একটু তাড়াহুড়ো করতে গিয়ে 15,129 29টাকে আমি 27 লিখছি ভুলে, 129। ওকে, তাহলে 2 বিয়োগ করলে হলো 127। এই তো, এই হলো আমার অ্যান্সার। ওকে, এইভাবে ম্যাথটা করবা। এই ছিল আমাদের আজকের মূলত সেশন। আজকে আর বেশি করাচ্ছি না, অনেকগুলো মোটামুটি করাই ফেলছি। বীজগণিতের পার্টটা অনেক ইজি। আর আজকে একটা কথা বলবো জাস্ট, যে আমাদের 7 এর আমাদের আলাদা আলাদা কোর্স তোমরা এনরোল করতে পারো। এই যে তোমার গণিতের কোর্স আছে আলাদা, বিজ্ঞানের কোর্স আছে আলাদা, আইসিটি কোর্স আছে আলাদা, বিজিএস কোর্স আছে আলাদা, বাংলা প্রথম পত্র, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এবং তোমরা একাডেমিক সবগুলো প্রোগ্রামের করতে পারো। ঠিক আছে, সো এনরোল করার জন্য দেখো প্রত্যেকটার আলাদা আলাদা কোর্স নিতে গেলে তোমাদের মোটামুটি এখানে করতে হচ্ছে তোমাদের 249, এই যে 249 টাকা, 249 টাকা, 249 টাকা, 249 টাকা। আর তুমি যদি ফুল কোর্স নিতে চাও তাহলে দেখা যাচ্ছে এখানে, সরি, এখানে তোমাদের হলো নিতে হচ্ছে 990 টাকা। ঠিক আছে, তো সো তোমরা যারা 7 আছো আজকে, তোমরা চাইলে আমাদের এই কোর্সগুলো এনরোল করতে পারো এটু পরিবারের। আর যারা তোমাদের আশেপাশে বড় শ্রেণী বা 6 এর স্টুডেন্ট আছে, তোমরা চাইলে তাদেরকে প্রভোক করতে পারো, যে বা তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারো, বা তাদেরকে ইন্সপায়ার করতে পারো যে আমাদের এটু পরিবারে অনেক বিজ্ঞ টিচার আছেন এবং তোমরা খুব ভালো করেই জানো যে এখানে আমাদের বাংলা ক্লাস বেশ ভালো হয় এবং ইংরেজি ক্লাস অনেক বেশি ভালো হয়, এবং তোমাদের তুষার স্যার ম্যাথ চমৎকার ক্লাস নেন 9, 10, 8 এবং আমিও চেষ্টা করি তুষার স্যারের মতো ক্লাস নেওয়ার। এবং তোমরা জানো যারা 9, 10 এখানে পড়ে, সায়েন্সে কেমিস্ট্রি বায়োলজি ক্লাস অনেক ভালো হয়, ফিজিক্স ক্লাস অনেক ভালো হয়। সো তোমাদের অল ওভার বাংলা, ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স 7 জন্য বিজিএস আমাদের ফুল প্যাকেজে আমরা সব টিচাররা খুব চেষ্টা করি যে এখানে সবচেয়ে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। সো তোমরা এনরোল করবা। তো ততদিন পর্যন্ত তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো করে পড়াশোনা করবা। যাদের পরীক্ষা তারা যে কোনো সমস্যা আমাদের এটু পরিবার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবা। যে কোনো সাপোর্টে আমরা সবসময় তোমাদের সাথে থাকবো। সো শুভরাত্রি, ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।